টেনশনে পড়াশোনা হচ্ছে না ববি, না টেনশন করা যাবে না। ধরেন টেনশন করে যদি হচ্ছে আমার লাভ হতো, আমার 2টা নাম্বার বেড়ে যেত টেনশন, তাহলে আমি টেনশন করতাম। টেনশন করে বরঞ্চ পড়ার স্পিড স্লো হচ্ছে, তাহলে কোনো লাভ আছে? টেনশন কখনোই লাভদায়ক জিনিস না। টেনশন ফ্রি থেকে পড়াশোনা করেন। মানে শুনেন, মানে আমাদের হচ্ছে যে কোনো কাজ ভবিষ্যৎটা অনিশ্চিত, তাই না? একটা জিনিস হচ্ছে 50% সম্ভাবনা, পজিটিভ আইদার নেগেটিভ, হ্যাঁ? তো এখন আপনি যদি নেগেটিভের কথা চিন্তা করে বর্তমানটা নষ্ট করেন তাহলে কিন্তু কোনো লাভ নাই। আমরা কি করব এখন? আমাদের হাতে যে সময়টুকু আছে এখানে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে, সৃষ্টিকর্তার কাছে হচ্ছে প্রার্থনা করতে হবে। চেষ্টা কেন করব? অ্যাটলিস্ট যাতে হচ্ছে এটা পরে আফসোস না হয় যে ইস, সময় ছিল আমি পড়ি নাই। এই আফসোসটা খুবই প্যাথেটিক। এমন ভাবে প্রিপারেশন নেন যাতে পরে আফসোস করতে না হয়। এখন ধরেন আমার ক্যাডার হওয়া এটা একটা রিজিকের ব্যাপার, ভাগ্যের অনেক ব্যাপার স্যাপার থাকে, সবার পক্ষে হয়তো বা সম্ভব না, কিন্তু দিন শেষে যাতে এটা মনে না হয় যে আমি চেষ্টা করলে পারতাম। অনেকে আছে দেখবেন যে না আমি চেষ্টা করছি হয়তো আমার রিজিকে নাই, এইটা একটা নিজের একটা ভালো লাগার ব্যাপার, হ্যাঁ আমি চেষ্টা করছি, অ্যাটলিস্ট নিজের কাছে নিজে আমি ক্লিয়ার আছি। তো আমরা সবাই কাছে, আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যাতে নিজের কাছে ক্লিয়ার থাকেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাসমিনা, যেটা বাদ গেছে ওই ক্লাসগুলো আপনি নিজের মতো করে করেন, লাইভ ক্লাস করতে থাকবেন, যে কয়টা ক্লাস বাদ গেছে ওগুলো হচ্ছে আপনি একটা নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে সলভ করবেন। ফিরোজল, আমরা হচ্ছে পর্দার পেছনেই থাকি আসলে ম্যাক্সিমাম, আমরা পিটুয়েতে, এই কারণে লাইভ দেখা হয় না। আমি আমাদের যেগুলো লাইভ, আমি আমার একাডেমিক ব্যস্ততার কারণে আসলে হচ্ছে আমাদের লাইভ সেশন গুলো যখন হয় আমি উপস্থিত থাকতে পারি না, এটা আমার একটা অপারগতা। দেখা হয়ে যাবে কখনো না কখনো। পরিচ্ছেদ আর অনুচ্ছেদটা ক্লিয়ার করে দিয়ে, আচ্ছা এখানে পরিচ্ছেদ বলে কিছু নেই, আপনি অনুচ্ছেদটাই মনে রাখবেন। হ্যাঁ, অনুচ্ছেদ মানে হচ্ছে কি, ধরেন আমার অধ্যায় বা ভাগ আমার 11টা আছে, এটার মধ্যে হচ্ছে 11টা অধ্যায়ের মধ্যে বিভিন্ন ধরনের অনুচ্ছেদ আছে। ডেইলি এক্সাম ভালো হচ্ছে না, বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং কোথায় ভুল হচ্ছে এটা আইডেন্টিফাই করতে হবে। আমি সব ক্লাসে বলি যে আপনারা একটা ভুল খাতা বানাবেন, যেখানে রেগুলারলি যেগুলো ভুল হচ্ছে প্রশ্ন, ওই ভুল খাতায় এগুলো লিখে রাখবেন এবং পড়বেন, এবং কোন জায়গা থেকে প্রশ্নটা করা হয়েছে পিডিএফটা খুলে, লেকচার বুকটা খুলে প্রশ্ন ব্যাংকের ওই জায়গায় গিয়ে যে ভুল হয়েছে প্রশ্নটা ওটা একবার পড়ে নিতে হবে। এভাবে যদি পড়েন পরবর্তীতে এগুলো আর ভুল হবে না। ঘুম না আসার কোনো ওষুধ নাই, চা কফি খান, ঘুমও দরকার আছে। হ্যাঁ, ঘুমও দরকার আছে। পিটিএ মানে হচ্ছে পজিটিভ পিপলস অ্যালায়েন্স। হ্যাঁ, ইসরাত অধৈর্য হয়ে যাচ্ছে, শুরু করেন শুরু করেন, হ্যাঁ শুরু করে দিব, এই কথাগুলো গুরুত্বপূর্ণ, তাই না ইসরাত? শুধু ক্লাস করলে হবে? কিভাবে অতিক্রম করতে হবে এটাও লাগবে। ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দিচ্ছি। তাহলে সংবিধান 2 এই ক্লাসে হচ্ছে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি ডক্টর সিদ্ধার্থ, ইনস্ট্রাক্টর P2A। তাহলে আমরা গত ক্লাসে হচ্ছে আমরা একদম সংবিধানের আদ্যোপান্ত ইতিহাস থেকে শুরু করে তৃতীয় ভাগ পর্যন্ত পড়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ এসব টপিক থেকে এগুলো এনাফ। আচ্ছা, আমরা করব। তাহলে আজকে আমরা শুরু করব হচ্ছে চতুর্থ ভাগ থেকে একদম আমাদের একদম শেষ পর্যন্ত সংশোধনী পর্যন্ত আমরা পড়বো, সংবিধানটা আমরা আজকেই শেষ করব। তাহলে আমাদের চতুর্থ ভাগে এটা হচ্ছে আমার নির্বাহী বিভাগ। আমরা গত ক্লাসে বলেছিলাম নির্বাহী মানে কি, যারা নির্বাহ করে, যারা সরকার চালায়, শাসন চালায়। আমাদের হচ্ছে সংসদে আমাদের নিয়মাবলী তৈরি হয়, আইন আদালত তৈরি হয়, ওগুলো এক্সিকিউট করে হচ্ছে নির্বাহী বিভাগ। তারা নির্বাহ করবে। আপনারা যারা ক্যাডার সার্ভিসে তারাও কিন্তু নির্বাহী বিভাগের অন্তর্ভুক্ত, এক্সিকিউশন করে তারা, অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে 48 থেকে 64 নাম্বার এটা হচ্ছে আমাদের নির্বাহী বিভাগের অন্তর্ভুক্ত। তাহলে প্রথমেই হচ্ছে আমাদের 48 নাম্বার অনুচ্ছেদ, এখানে বলা হয়েছে প্রেসিডেন্ট নিয়ে, আমাদের রাষ্ট্রপতি নিয়ে। তাহলে 48-এর 1 নম্বর ধারা অনুযায়ী সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হয়। তাহলে আমাদের যে রাষ্ট্রপতি নির্বাচন হবে, আমরা যে ভোট দিই রাষ্ট্রপতিকে, আমাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়, হ্যাঁ নাকি না? আমরা রাষ্ট্রপতিকে নির্বাচন করি কিনা? না। তাহলে হচ্ছে এটা এমপিদের ভোটে নির্বাচিত হয়, এমপিদের ভোটে, এমপিদের প্রত্যক্ষ ভোটে।
এমপিদের ভোটে। এমনি হচ্ছে এটা পরোক্ষ পদ্ধতির একটা নির্বাচন। পরোক্ষ মানে হচ্ছে আমরা সরাসরি তাদেরকে ভোট দিই না। তাহলে 48-এর 1 নম্বর ধারা অনুযায়ী তারা এমপিদের ভোটে নির্বাচিত হয় রাষ্ট্রপতি। তাহলে রাষ্ট্রপতি মূলত সবগুলোই কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী করে। তাহলে আমরা বলছিলাম যে আমাদের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এদের ক্ষমতার মধ্যে কিন্তু কোনো ব্যালেন্স নাই। হ্যাঁ, দেখা যায় কি প্রধানমন্ত্রী বেশি পাওয়ারফুল, এবং রাষ্ট্রপতি যে কোনো কাজ করতে যায় প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে তারা কাজ করে রাষ্ট্রপতি। তবে দুইটা জায়গায় সে প্রধানমন্ত্রী পরামর্শ ছাড়া কাজ করতে পারে। একটা হচ্ছে প্রধানমন্ত্রীর নিয়োগ দিতে, প্রধানমন্ত্রী অটোমেটিক্যালি সিলেক্টেড হয়ে যায় আমাদের বাংলাদেশের সিস্টেমে, তাকে অফিসিয়ালি রিক্রুট করে রাষ্ট্রপতি। এটা ছাড়া প্রধান বিচারপতির নিয়োগদান সে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া করতে পারে। তাহলে এই দুইটা ইনফরমেশন খুব গুরুত্বপূর্ণ। তাহলে 56-র 3 নম্বর অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রী এবং 95-এর 1 নম্বর অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতি নিয়োগ প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া করতে পারে রাষ্ট্রপতি। তাহলে আমাদের রাষ্ট্রপতি হবার যোগ্যতা কাদের? এটা হচ্ছে বাংলাদেশী নাগরিক হতে হবে, সর্বনিম্ন 35 বছর বয়স হতে হবে, মিনিমাম 35 ইয়ার্স লাগবে, সাংসদ হওয়ার যোগ্যতা লাগবে, এবং পূর্বে কখনো অভিশংসন হননি এমন। অভিশংসন জিনিসটা কি এটা আমরা সামনে আসতেছি তখন দেখবেন। তাহলে এই চারটা হচ্ছে আমার রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা। ইভা অলরেডি প্রশ্ন করেছে, আমরা আসবো সামনে অভিশংসন কি। তাহলে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন। আমাদের সংসদে যেটা প্রথম অধিবেশন হয়, ধরেন আমার এমপি ইলেকশন হলো, আমার নির্বাচন হলো, নির্বাচনে হচ্ছে আমার এমপিরা মনোনীত হলো, এমপিরা শপথ গ্রহণ করলো। শপথ গ্রহণ করার পর তারা প্রথম যে অধিবেশনে বসে সংসদে, এইটাকে বলা হচ্ছে প্রথম অধিবেশন। ওই প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি হচ্ছে ভাষণ দেন। সংসদ মানে হচ্ছে আমরা সংসদ ভবনে দেখি না বিটিভির মধ্যে আমাদের নির্বাচিত এমপিরা একসাথে সবাই মিটিং এ বসে, আলোচনাতে বসে, এইটা হচ্ছে আমার সংসদ। হ্যাঁ, তাহলে সংসদে প্রথম অধিবেশন। আর সংসদের যেসব সদস্য তাদেরকে বলা হয় সাংসদ। হ্যাঁ, সংসদ সদস্য বা সাংসদ বলা হয়, পার্লামেন্ট মেম্বার বলা হয়। তাহলে সংসদে প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন, এবং এই প্রথম অধিবেশন শেষে অধিবেশন মুলতবি ঘোষণার ক্ষমতাও রাখে রাষ্ট্রপতি। আমরা যেরকম হচ্ছে আপনাদের বলি ক্লাস শেষে যে থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্লাইড মানে কি ক্লাস শেষ, তেমনি আমার অধিবেশন বসছে, আমার মিটিং বসছে, এটা মুলতবি ঘোষণা শেষ কে ঘোষণা করে? এটা করে হচ্ছে আমার রাষ্ট্রপতি করে। তাহলে আমাদের নোমান এবং নাইমুল বুঝা গেছে। আপনারা যে ভোট দিচ্ছেন, ভোট দিয়ে যে সংসদ সদস্য নির্বাচন করতেছেন, উনাকে বলা হচ্ছে সাংসদ। এবং বাংলাদেশের সমস্ত সাংসদরা যেখানে গিয়ে মিটিং করতেছে তাকে বলা হচ্ছে সংসদ ভবন, এবং তাদের এই মিটিংকে কি বলা হচ্ছে? অধিবেশন বলা হচ্ছে। তাহলে এই অধিবেশনে প্রথম ভাষণ দেন কে? রাষ্ট্রপতি। এবং মুলতবি ঘোষণা করে কে? রাষ্ট্রপতি। তাহলে রাষ্ট্রপতির কিন্তু একটা ইউনিক ক্ষমতা আছে। রাষ্ট্রপতি চাইলে দণ্ডিত ব্যক্তির সাজা কমাতে মওকুফ বাদ স্থগিত করতে পারে। 49 নম্বর এটা বলা হয়েছে, রাষ্ট্রপতি দণ্ডিত ব্যক্তির সাজা কমাতে মওকুফ বা স্থগিত করতে পারে। হ্যাঁ, তাহলে তার কিন্তু একটা ইউনিক পাওয়ার আছে, ক্ষমা প্রদর্শন করতে পারে। তাহলে আমরা এটাতে কি দেখতে পাই? রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। ধরেন কেউ ফাঁসির আসামি, সে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইলো, রাষ্ট্রপতি চাইলে কিন্তু তাকে, হ্যাঁ, মৃত্যুদণ্ড তাকে দণ্ডিত করতে, তাকে ক্ষমা করে দিতে পারে। হ্যাঁ, রাষ্ট্রপতি সংসদে যেতে পারে। তাহলে তার ক্ষমা প্রদর্শন ওনার অধিকার আছে। এটা কত নম্বরে বলা হয়েছে? 49 নম্বরে বলা হয়েছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার। 51 নম্বর দায় মুক্তি। আমরা গতদিন কত নম্বরে দায় মুক্তি দেখছিলাম? সরকারি কর্মচারীদের দায় মুক্তি। না, হেডিং গুলো হচ্ছে মুখস্থ করলে হবে, হেডিং গুলা মেইন পয়েন্ট। তাহলে 46 নম্বরে বলছিলাম। তাহলে হচ্ছে আমার 51 নম্বরে দায় মুক্তি। এখন রাষ্ট্রপতিও কিন্তু দায় মুক্তি পাবেন। রাষ্ট্রপতি থাকাকালীন তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা যাবে না, কোনো আদালতে তাকে জবাবদিহি করতে পারবে না। না, ক্ষমা প্রদর্শনের জন্য কোনো নিয়ম নাই, আপনার উনি যদি মনে করেন যে প্রাণ ভিক্ষা দিবেন তাহলে দিতে পারবেন। তাহলে রাষ্ট্রপতি থাকাকালীন তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা যাবে না, কোনো আদালত তাকে জবাবদিহি করতে পারবে না। এটা বলা হয় রাষ্ট্রপতির দায় মুক্তি।
এটা নিয়ম। এটা কেন মানে হচ্ছে এটা আমাদের সংবিধানে এটা উল্লেখ করা আছে। এখন এখানে প্রশ্ন আসতে পারে, এখন রাষ্ট্রপতি যদি কাউকে দুধ চা খেয়ে গুলি করে, তাহলে রাষ্ট্রপতির শাস্তির ব্যবস্থা কি? হ্যাঁ, সে তো হচ্ছে ধরেন পাগলামি করতে পারে, দুধ চা খেয়ে মনে হয়েছে কাউকে গুলি করে দিতে পারে। তাহলে রাষ্ট্রপতি যদি কাউকে দুধ চা খেয়ে গুলি করে দেয়, তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে যেটা করা যাবে, তাকে অভিশংসন করা যাবে, ইমপিচমেন্ট। আমাদের একজন জিজ্ঞেস করেছিলেন যে ইমপিচমেন্ট কি, অভিশংসনটা কি? এটাই হচ্ছে অভিশংসন। তাহলে অভিশংসন হচ্ছে 52 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংসদের সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতির অভিশংসন হওয়া সম্ভব। রাষ্ট্রপতি যদি মনে করে সে দুধ চা খেয়ে গুলি করে, সে উল্টাপাল্টা কাজ করে পাগলামি করে পার পাইতে পারবে, এখানে তার ব্যবস্থা করে রাখা হয়েছে, তাকে সরাই দিতে পারবে। তানিয়া, আমরা কি বললাম যে রাষ্ট্রপতি সবকিছুর ঊর্ধ্বে বললাম, দায় মুক্তি বললাম। এখন রাষ্ট্রপতি যদি কোনো আকাম করে, ধরেন রাষ্ট্রপতি একটা মার্ডার করে ফেললো, আপনি তাকে বিচারের আওতায় আনতে হবে না, সে রাষ্ট্রপতি বলে কি দায় মুক্ত হয়ে যাবে? তাকে বিচারের সিস্টেমটা কি, তাকে হচ্ছে আপনি রাষ্ট্রপতি পদ থেকে সরাই দিতে পারবেন। অভিশংসন মানে ধরেন হচ্ছে বাদ দেওয়া, সরাই দেওয়া, সরাই দেওয়া। কিভাবে পারবে? এমপিদের সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি হচ্ছে অভিশংসিত হবে। তাহলে অভিশংসনের জন্য যেটা নিয়ম সেটা হচ্ছে গিয়ে ধরেন প্রথমে এমপিরা নোটিশ পাঠাবে স্পিকারের কাছে। স্পিকার তখন রাষ্ট্রপতিকে ডাকবে, বলবে যে আপনার নামে তো অভিযোগ আছে, আপনি কি আত্মপক্ষ সমর্থন করতে চান? স্পিকার নিজের মতো করে তদন্ত চালাবে। এখন এই যে এমপিরা চিঠি পাঠাইলো স্পিকারের কাছে রাষ্ট্রপতিকে বের করে দেওয়ার জন্য, পদচ্যুত করার জন্য, তাহলে স্পিকার 14 থেকে 30 দিনের মধ্যে অধিবেশন ডাকবে, এবং অধিবেশন ডাকার পর বলবে যে আপনাদের কাছ থেকে তো রিকোয়েস্ট আসছে, সবাই দাবি জানাইছেন রাষ্ট্রপতিকে পদচ্যুত করার জন্য, অভিশংসিত করার জন্য। এখন এটার পক্ষে কারা কারা আছেন? যদি 2/3 ভোট দেয় রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যাবে, তখন সেদিন থেকে রাষ্ট্রপতির পদটা শূন্য হয়ে যাবে, এবং রাষ্ট্রপতির পদ শূন্য হলে তার জায়গায় স্পিকার রাষ্ট্রপতি হবে। তাহলে আমাদের 52 নম্বর অনুযায়ী হচ্ছে অভিশংসন করা যাবে। অপসারণ, হ্যাঁ, এটা হচ্ছে সহজ বাংলা বলা যায়। তাহলে সরাই দেওয়া, অপসারণ করা, অপসারণ করা। এবার আসি হচ্ছে আমাদের 55 নম্বর, মন্ত্রিসভা। 55 নম্বর হচ্ছে আমাদের মন্ত্রিসভা। তাহলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে হচ্ছে মন্ত্রিসভা থাকে, এবং প্রধানমন্ত্রী যেরকম স্থির করবে, হ্যাঁ এখন তো সংসদই নাই, সেরূপ অন্যান্য মন্ত্রী নিয়ে মন্ত্রিসভা গঠিত হবে। প্রধানমন্ত্রীর কর্তৃত্বে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হবে, খুবই গুরুত্বপূর্ণ লাইন। আর সরকারের সকল নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে গৃহীত হবে। আপনারা যত সরকারি গ্যাজেট দেখেন, সরকারি গ্যাজেট, গ্যাজেটের নিচে কার নাম থাকে, কার আদেশক্রমে লেখা থাকে? লাগবে না, 50 থেকে 54 লাগবে না। কার নাম লেখা থাকে দেখি বলেন তো? রাষ্ট্রপতির আদেশক্রমে কিন্তু লেখা থাকে। তাহলে সরকারের সকল নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে গৃহীত হবে। ধরেন এখানে হচ্ছে আহ রাফিদ, হ্যাঁ, রাফিদ হচ্ছে গিয়ে ধরেন রাফিদের ওয়াইফ শপিং এ গেল রাফিদের কার্ড নিয়ে, হ্যাঁ, তাহলে তার ওয়াইফ শপিং করতেছে, কিন্তু কার্ডে বিল উঠতেছে, বা কার্ডটা কার নামে? রাষ্ট্রপতির নামে। তাহলে কার্ড রাফিদের, আর ওটা ব্যবহার করতেছে কে? ওটা ব্যবহার করতেছে প্রধানমন্ত্রী। তাহলে সকল নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে গৃহীত হবে, আর নির্বাহী ক্ষমতাটা প্রযুক্ত হবে প্রধানমন্ত্রীর কর্তৃত্বে। তাহলে আমার গৃহীত প্রেসিডেন্টের নামে, আর প্রযুক্ত ক্ষমতা প্রয়োগ করবে কে? পিএম করবে, প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রীর নামে। এই দুইটা লাইন খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের এই যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত হচ্ছে, এই মন্ত্রিসভা হচ্ছে যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকে। তাহলে এই যে মন্ত্রীরা, এদেরকে কিন্তু আমাদের সংসদ
প্রশ্ন করতে পারে, বলতে পারে যে আপনি তো মন্ত্রী হইছেন, যোগাযোগ মন্ত্রী, ওই রোডের অবস্থা খারাপ কেন, আপনি কি করছেন? তাহলে তারা কিন্তু সংসদের নিকট দায়ী থাকে। হ্যাঁ, না মৌলিক কোনো পার্থক্য নাই, জাস্ট বাংলা ইংরেজি। প্রযুক্ত মানে হচ্ছে অ্যাপ্লাই করা কোনো কিছু। ক্ষমতা প্রয়োগ করা। তাহলে রাষ্ট্রপতি কিন্তু আবার সকল মন্ত্রীগণকে নিয়োগ দান করে। এটা জাস্ট জানেন, মন্ত্রীগণকে নিয়োগ দান করে কে? এটা করে হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। এখন এখানে আসেন একটা গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে আমার সমস্ত মন্ত্রী সভাকে মোমো না, এটাতে হচ্ছে ভাষাগত যতটুকু পার্থক্য আছে অতটুকুই, এখানে ম্যাসিভ কোনো ডিফারেন্স নাই। হ্যাঁ, 27 এবং 31-এর মধ্যে। আপনার যেমন হচ্ছে আমাদের ইয়েতে কি বলছিল যে আমাদের 27 নম্বরে, 27 নম্বরে কি ছিল যে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী, এটা ছিল আইনের দৃষ্টিতে সমতা। আর 31 বলছে কি আইনের আশ্রয় লাভের অধিকার। দুইটার মধ্যে পার্থক্য বলতে হচ্ছে যে আপনি নারী পুরুষ সমান। এখানে আমার ধনী গরিব যে কেউ, মানে এখানে আমি হচ্ছে ধর্ম বর্ণ গোত্র কোনো কিছুর বলে আলাদা করতে পারবো না, বলতে পারবো না যে অমুকের জন্য আইন প্রয়োগ হবে, অমুক তমুকের জন্য প্রয়োগ হবে না, এটা আমি বলবো না। আইনের দৃষ্টিতে সমতা। আর 31 নম্বরও কাছাকাছি, যে সে আইনের আশ্রয় লাভের অধিকারী। তবে এখানে যেটা ব্যাপার, ধরেন আপনার বিদেশের কোনো নাগরিক আমার এখন বাংলাদেশের ভূখণ্ডে আছে, তাহলে কিন্তু তার আইনের আশ্রয় লাভের অধিকার আছে। এই জিনিসটাই মানে দুইটা কাছাকাছি, জাস্ট একটু ভিন্ন পার্সপেক্টিভ ঘুরাই বলা, এটাই। তাহলে 56 নম্বরে যেটা বলছিলাম যে আমার মন্ত্রিসভা নিয়োগদান করবে কে? মন্ত্রীদের রাষ্ট্রপতি নিয়োগদান করবে। এখন যেটা ব্যাপার, ধরেন এখানে হচ্ছে ইস্তিয়াক, ইস্তিয়াক হচ্ছে গিয়ে এমপি ইলেকশন করে নাই। হ্যাঁ, সে সংসদ সদস্য পদে দাঁড়ায় নাই। তার কি সংসদ সদস্য, তার বা মন্ত্রী হওয়ার সুযোগ আছে কিনা? ইস্তিয়াক যদি এমপি ইলেকশনে না দাঁড়ায়, সে কি মন্ত্রী হতে পারবে কি না? হ্যাঁ নাকি না, আমাকে বলেন। তাহলে সবাই বলতেছে পারবে। তাহলে কোন সিস্টেমে পারবে? এই সিস্টেমটাকে বলা হয় টেকনোক্রেট। তাহলে একটা মন্ত্রিসভার 1/10 সদস্যকে টেকনোক্রেট কোটায় নিয়োগ দেওয়া যায়। এটা হচ্ছে টেকনোক্রেট কোটা। আমি একদম ডিরেক্ট মন্ত্রী হিসেবে নিয়োগ দিতে পারবো। মন্ত্রী, ধরেন আমার 30 জনের মন্ত্রিসভা, এই 30 জন থেকে তো 27 জন তারা তো এমপি হিসেবে আছে। 27 জন এরা ডিরেক্ট আমার এমপি, এরা হচ্ছে ভোটের মাধ্যমে আসছে, এরা ইলেক্টেড। ধরেন 30 জনের 1/10 কত? 3 জন। এই 3 জনকে আমি কি করতে পারবো? আমি হচ্ছে টেকনোক্রেট কোটায় নিয়োগ দিতে পারবো। মানে এরা হইতে পারে ওই জায়গার কোনো স্পেশাল ব্যক্তি, তারা এক্সপার্ট মানুষজন, মনে হয়েছে যে তাদেরকে মন্ত্রী করা যায়, কিন্তু তারা সরাসরি হয়তো রাজনীতিতে নাই অথবা এমপি ইলেক্টেড হয় নাই, কিন্তু তাদেরকে আমি রিক্রুট করতে পারবো, তবে সর্বোচ্চ 1/10। এটা আর বেশি করতে পারবো না। না, এদের কাছে সংসদের সবকিছুই দায় আছে, তাদেরকে মন্ত্রী করতেছেন তাই না? এটাই, এরা হচ্ছে সিলেক্টেড, এরা হচ্ছে আমার সিলেক্টেড। তাহলে অলরেডি এখানে একজন বলছে আব্দুল জব্বারকে এভাবে নিয়োগ দেয়া হয়েছিল। তাহলে এই আব্দুল জব্বারকে আমরা কি নামে চিনি? স্টিভ জব্বার নামে চিনি। ওনাকে চিনেন কেউ? প্রধানমন্ত্রী সিলেক্ট করে নর্মালি আমাদের এখানে। তাহলে হচ্ছে স্টিভ জবস, স্টিভ জব্বার। হ্যাঁ, আমাদের হচ্ছে সে আইসিটি ছিল। আচ্ছা, 56 নম্বর বুঝেন নাই? ও, ইকফাত পাস প্রাইস নিছে। 56 নম্বর বলছে কি আমাদের তো একটা মন্ত্রিসভা হচ্ছে, এই ব্যাপারে তো আমরা ক্লিয়ার। আমাদের যারা এমপি হয়, এমপিদের থেকে আমি প্রতিনিধি নিয়ে আমি কি করি? আমি হচ্ছে মন্ত্রিসভা গঠন করি। এখন মন্ত্রিসভার মধ্যে আমি চাইলে এদের 1/10 এমন মানুষজনকে নিতে পারবো যারা
এমপি না, নন এমপি এমন মানুষজনকে নিতে পারবো। ধরেন সরকার মনে করলো শৈলী, যেমন শৈলীকে মনে করলো যে যে শৈলী এক্সপার্ট, তাকে হচ্ছে গিয়ে মন্ত্রী করি আমি, তাহলে আমি কোন কোটায় তাকে মন্ত্রী করব? তাকে আমি টেকনোক্রেট কোটায় মন্ত্রী করতে পারবো। হ্যাঁ, তাহলে তেমনি হচ্ছে এরকম আপনার স্টিভ জব্বার, তারপর হচ্ছে ওয়াফেজ ইয়াফেস ওসমান ছিল, তারপর সামন্তলাল স্যার, ওনারা সবগুলো সবাই হচ্ছেন গিয়ে এই কোটায়, টেকনোক্রেট কোটায় মন্ত্রী হয়েছে। হ্যাঁ, এটাই আশা করি বোঝা গেছে। তাহলে পরীক্ষায় আসবে টেকনোক্রেট কোটা নিয়ে বলা হয়েছে কত নাম্বার অনুচ্ছেদে? এটা হচ্ছে 56 নাম্বার অনুচ্ছেদে। মন্ত্রিসভার টোটাল সিট এটা ফিক্স করা না, এটা এক এক সময় একরকম হয়, এটা ইচ্ছাধীন, কোনো ফিক্স করা নাই যে এতজনই হতে হবে, তবে যতদিনই করেন তার সর্বোচ্চ 1 দশমাংশ আপনি চাইলে টেকনোক্রেট কোটায় নিয়োগ দিতে পারেন। এখন আপনি যদি চান যে কাউকে রাখবেন না টেকনোক্রেট কোটায়, তাও পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু যদি রাখেন তাহলে সর্বোচ্চ 1 দশমাংশ, এটাই। তাহলে 59 নম্বরে আমাদের বলছে স্থানীয় শাসন সম্বন্ধে। স্থানীয় শাসন কোনটা? আমরা এলাকার মধ্যে যে দেখি আমাদের সিটি কর্পোরেশন, আমাদের হচ্ছে কাউন্সিলর, আমরা মেয়র দেখি, আমরা উপজেলা চেয়ারম্যান দেখি, তাহলে এই যে স্থানীয় শাসন ব্যবস্থা, এটা নিয়ে বলা হয়েছে 59 নম্বরে। এখানে জাস্ট আমরা এতটুকু জানবো। 61 নম্বর হচ্ছে সর্বাধিনায়কতা। বাংলাদেশের প্রতিরক্ষা কর্মবিভাগ সমূহের সর্বাধিনায়কতা রাষ্ট্রপতির উপর ন্যস্ত। রাষ্ট্রপতি হচ্ছে সর্বাধিনায়ক, প্রেসিডেন্ট। এটা কত নম্বরে বলছে? 61 নম্বরে বলছে এটা হচ্ছে সর্বাধিনায়কতা। 63 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, সংসদের অনুমতি ব্যতীত যুদ্ধ ঘোষণা করা যাবে না, কিংবা প্রজাতন্ত্র কোনো যুদ্ধে অংশগ্রহণ করবে না। এখন আমি যদি বলি আমি মিয়ানমারের সঙ্গে যুদ্ধে জড়াবো, যুদ্ধ করতে চাই, কিন্তু এটার জন্য সংসদের অনুমতি লাগবে, তাহলে সংসদের অনুমতি ছাড়া যুদ্ধ ঘোষণা করা যাবে না। তবে সংসদের অনুমতি লাগলেও যুদ্ধ ঘোষণা দিবে কে? দেখি বুদ্ধি করে বলেন তো। সংসদ অনুমতি দিবে, বাট ঘোষণা করবে কে? আমাদের এখানে কার নামে সবসময় ঘোষণা হয়? রাষ্ট্রপতি। তাহলে আমাদের যুদ্ধ ঘোষণা করবে কে? আমাদের যুদ্ধ ঘোষণা করবে রাষ্ট্রপতি। যেহেতু নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে গৃহীত হবে, সেহেতু সংসদের অনুমতি নিয়ে রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করবেন। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে কার অনুমতি ছাড়া যুদ্ধ ঘোষণা করা যাবে না, উত্তর হবে সংসদের অনুমতি ছাড়া। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যুদ্ধ ঘোষণা করবে কে, তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করবে। ঠিক আছে, তো প্রশ্ন করে এটা উত্তর দিতে হবে। এখন দেখি আপনাদের কাছে প্রশ্ন, কোন যুদ্ধগুলোতে সংসদের অনুমতি লাগবে না? নাইস এন্ড অ্যাট্রাকটিভ। গৃহযুদ্ধ, আমাদের প্রিভিয়াস কিছু স্টুডেন্ট আছে তারা এটা বুঝবে এই স্লাইডটা। তাহলে যে সকল যুদ্ধে সংসদের অনুমতি লাগে না: স্বামী নিয়ে যুদ্ধে, বউ শাশুড়ির যুদ্ধে, স্বামী স্ত্রীর যুদ্ধে, হৃদয় নিয়ে যুদ্ধে, এগুলোতে আমাদের অনুমতি লাগে না। ঠিক আছে, তাহলে আমার 63 নম্বরে কি? যুদ্ধ ঘোষণার অনুমতি। হ্যাঁ, সংসদের অনুমতি ব্যতীত যুদ্ধ ঘোষণা করা যাবে না, কিন্তু প্রজাতন্ত্র কোনো যুদ্ধে অংশগ্রহণ করবে না। যুদ্ধ ঘোষণা করবে কে? রাষ্ট্রপতি। আর প্রশ্ন ব্যাংকের ওটা কালেক্ট করবেন, যুদ্ধ ঘোষণা করবে মূলত হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। জরুরি অবস্থায় তো এমপি নাই, জরুরি অবস্থায় রাষ্ট্রপতিই করবে। এখন আসেন, আমার ধরেন আমরা বিভিন্ন জায়গায় বলছি না যে আমি চাইলে বাংলাদেশের নামে মামলা করতে পারবো, আমার মৌলিক অধিকার বলবৎ হয় নাই। এখন আপনি যখন রাষ্ট্রের নামে একটা মামলা করতে চান, তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রের কি একটা অ্যাডভোকেট লাগবে না পক্ষে দাঁড়ানোর জন্য? লাগবে। তাহলে যাকে লাগে, রাষ্ট্রের পক্ষে যে যে উকিল থাকে, যে অ্যাডভোকেট থাকে, উনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল। 64 নম্বরে এই অ্যাটর্নি জেনারেলের কথাই বলা হয়েছে। তাহলে সুপ্রিম কোর্টের বিচারক হবার যোগ্য এমন কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করবে, ওনাকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দান করে। উনি বাংলাদেশের যে কোনো আদালতে তার বক্তব্য উনি পেশ করতে পারে। যে কোনো আদালতে উনি কি করতে পারে? বক্তব্য পেশ করতে পারে। উনি রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী স্বীয় পদে থাকবে এবং পারিশ্রমিক পাবে। রাষ্ট্রপতি যদি তাকে মনে করে তাকে 1 টাকা দিবে, 1 টাকাও দিতে পারে, যদি মনে করে তাকে 10 লাখ টাকা বেতন দিবে, 10 লাখ দিবে।
রাষ্ট্রপতি যদি মনে করে সে 1 মাস ক্ষমতায় থাকবে 1 মাস থাকবে, যদি মনে করে 3 বছর ক্ষমতায় থাকবে 3 বছর থাকবে, তাহলে পুরোপুরি সে রাষ্ট্রপতির ইচ্ছাধীন অ্যাটর্নি জেনারেল। তাহলে অ্যাটর্নি জেনারেল হচ্ছে রাষ্ট্রের প্রধান অ্যাডভোকেট, সরকারের প্রধান ও মুখ্য আইন পরামর্শক, সরকারের অ্যাডভোকেট হিসেবে সে দায়িত্ব পালন করবে। হ্যাঁ, অ্যাটর্নি জেনারেল পাওয়ারফুল, অবশ্যই ম্যাজিস্ট্রেটের উপর ক্ষমতাবান। তাহলে প্রধান হচ্ছে অ্যাটর্নি জেনারেল কিসের? বাংলাদেশ বার কাউন্সিলের। যারা লয়ার আছেন তারা যে লাইসেন্স পায়, এটা হচ্ছে বার কাউন্সিল তার একটা পরীক্ষা দেয়। তাহলে এই বার কাউন্সিলের মাধ্যমে হচ্ছে প্রধান অ্যাটর্নি জেনারেল। বার কাউন্সিলের প্রধান হচ্ছে অ্যাটর্নি জেনারেল। যারা এখন বই দেখতেছেন তারা এখন ফুল ফোকাস আমার লেকচারে দেন। পিডিএফ এর মধ্যে কিছু জিনিস এখানে অতিরিক্ত পাবেন, কিছু জিনিস পাবেন না, দুইটা মিলাই পরে পড়ে নেবেন, ঠিক আছে? যেটা গুরুত্বপূর্ণ আমরা এটা এখানেই রাখছি, মানে পরীক্ষার জন্য একটু শর্ট করছে, নাহলে তো বলবেন যে ভাইয়া মুখস্থ তো হচ্ছে না, কি করব কি করব। তাহলে বার কাউন্সিলের প্রধান হচ্ছে আমাদের কে? অ্যাটর্নি জেনারেল। তাহলে আমাদের প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন এমএইচ খন্দকার, আর আমাদের বর্তমান অ্যাটর্নি জেনারেল হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান। উনি হচ্ছে আমাদের 17তম অ্যাটর্নি জেনারেল। ওনাকে টিভিতে দেখেন না? উনি হচ্ছে রাষ্ট্রের প্রধান অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। তাহলে রাষ্ট্রপতি কাকে কাকে নিয়োগ করতে পারে? প্রধানমন্ত্রীকে নিয়োগ করতে পারে, অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করতে পারে, প্রধান বিচারপতিকে নিয়োগ করতে পারে, প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ করতে পারে, আরো অনেকজনকেই পারে, আমরা সামনে দেখব। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, এখানের মধ্যে কাদেরকে নিয়োগ করতে রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর পরামর্শের প্রয়োজন হয় না? হ্যাঁ, অ্যাটর্নি জেনারেল একজনই থাকে। প্রধানমন্ত্রীর পরামর্শ প্রয়োজন হয় না কাকে নিয়োগ করতে, তাহলে প্রধানমন্ত্রী স্বয়ং আর প্রধান বিচারপতি, এই দুইজনকে কিন্তু কোনো পরামর্শ লাগে না, পরামর্শ লাগে না। এখন আমরা এতক্ষণ অলরেডি দুইটা পড়ছি, ইনডেমনিটি বা দায় মুক্তি। আমরা যে শাস্তি এড়ানোর আইনি ব্যবস্থা দায় মুক্তির কথা বলছি, এটা ছিল হচ্ছে ইনডেমনিটি, এর ইংরেজিটা। আমরা তো সরকারি কর্মচারীদের কত পড়ছিলাম? 46 পড়ছিলাম। আর আমাদের রাষ্ট্রপতির দায় মুক্তি কত ছিল? এটা ছিল 51 নাম্বার। নাইমুল, অ্যাটর্নি জেনারেল মানে হচ্ছে রাষ্ট্রের প্রধান অ্যাডভোকেট। ধরেন আপনার নামে কেউ মামলা করলো, আপনি আদালতে গেলে আপনার একটা উকিল লাগবে, আপনার পক্ষে সে কথা বলবে। এখন বাংলাদেশের নামেও যেহেতু মানুষজন মামলা টামলা করে, সরকারের তো একটা আইন পরামর্শক লাগবে, অ্যাডভোকেট লাগবে। ওই অ্যাডভোকেটই হচ্ছে আমাদের অ্যাটর্নি জেনারেল। এটা সরকার নিয়োগ দেয়, রাষ্ট্রপতি মূলত নিয়োগ দেয়। তাহলে শাস্তি এড়ানোর আইনি ব্যবস্থা, এটা হচ্ছে অনুচ্ছেদ 46। আমাদের দায় মুক্তির বিধান আছে টোটাল 3টা সংবিধানের মধ্যে, খুবই গুরুত্বপূর্ণ। 46 হচ্ছে সরকারি কর্মচারীদের দায় মুক্তি, 51তে হচ্ছে রাষ্ট্রপতির দায় মুক্তি, এবং 78 নাম্বার অনুচ্ছেদে দেখবো আমরা এমপিদেরও দায় মুক্তির কথা আছে। হ্যাঁ, পাবলিক প্রসিকিউটর এখানে হচ্ছে আলাদা করে হেড না, পাবলিক প্রসিকিউটরের রাষ্ট্রপক্ষের আইনজীবী। বাট প্রধান আইনজীবী হচ্ছে কি অ্যাটর্নি জেনারেল, অবশ্যই হচ্ছে ওনার পাওয়ার বেশি পিপিদের চেয়ে। তবে সবাই ইন্ডিভিজুয়ালি হচ্ছে একটা পাওয়ার হোল্ড করেই। তাহলে আমাদের আশা করি হচ্ছে এটা বোঝা গেছে। হ্যাঁ, উকিল আর সবাই তো উকিল, না হলে তো আপনি আপনি যদি অ্যাডভোকেট না হন তাহলে তো দাঁড়াতে পারবেন না আপনি আদালত প্রাঙ্গণে, আপনি কথা বলার তো আপনার রাইট নাই মাননীয় বিচারকদের সামনে দাঁড়াই। হ্যাঁ, তো আপনার হচ্ছে গিয়ে, হ্যাঁ সব করা হয়, আমরা আসবো ইয়াসির, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। চিফ প্রসিকিউটর হচ্ছে এটা রাষ্ট্রের পক্ষে হচ্ছে দাঁড়ায় বিভিন্ন কাজে, এটাও চিফ প্রসিকিউটরের কাজ। আমরা সবকিছুই জানবো, ধৈর্য ধরতে হবে। যখন যেটা পড়াবো ওই টপিক অনুযায়ী প্রশ্ন করবেন, তাহলে হচ্ছে দেখবেন এদিক সেদিক যাবে না। আপনাদের মনে যেটা প্রশ্ন, আমি তো জানি ক্লাস শেষে সবগুলোর উত্তর পেয়ে যাবেন, উত্তরে যখন না পাবেন তখন প্রশ্ন করবেন, ঠিক আছে? তাহলে চতুর্থ অধ্যায় আশা করি আমরা ক্লিয়ার, সবাই ক্লিয়ার না? অল সেট। এবার আসি পঞ্চম অধ্যায়ের মধ্যে, আমাদের আইনসভা। স্বামী মানসার পাও নাই, হাই হাই, আমি তো সবার উত্তর দেওয়ার চেষ্টা করি, তাহলে কোনো কারণে মিস হয়েও যেতে পারে। আচ্ছা, পঞ্চম অধ্যায় হচ্ছে আমাদের আইনসভা। তাহলে আমি যেরকম নির্বাহী বিভাগ দেখে আসছিলাম, আমি এখন দেখব হচ্ছে আমার আইনসভাকে দেখব। আমি আমার এই যে আমি এমপি নির্বাচন করছি,
এরা মিলে যে সংসদ গঠন করছে এটা আমি দেখব। তাহলে জাতীয় সংসদ নামে একটা সংসদ থাকবে, যেখানে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতাটা সংসদের উপর থাকবে। তাহলে আমাদের যত ধরনের আইন প্রণয়ন হয়, আইন তৈরি হয়, সংবিধান নিয়ে আলাপ আলোচনা হয়, সবগুলোই কিন্তু কোথায় হয়? সংসদে হয়। এই পাওয়ারটা পুরোপুরি এমপিদের আছে। এবং আমরা কি দেখতে পাই? আমরা প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে 300 জন সদস্যকে নির্বাচিত করি, আমরা নিজেরা ভোট দিয়ে নির্বাচিত করি। আর আমাদের সংরক্ষিত নারী আসনে 50 জন নির্বাচিত হন। এদেরকে আমরা সরাসরি ভোট দিই না, কিন্তু এরা সংরক্ষিত ভাবে নির্বাচিত হয়ে যায়। এবং আমাদের আসনের মধ্যে এই যে 50 জন নারী আসন, এটা 2044 সাল পর্যন্ত আমাদের সংবিধানে বলা আছে, 2044 সাল পর্যন্ত এই আসনগুলো সব কি থাকবে? সংরক্ষিত থাকবে। এটা বলা হয়েছে কোথায়? আমাদের 65 নম্বর অনুচ্ছেদে। তাহলে আপনি যে এমপি হতে চাইবেন, আমরা এখানে সবাই এমপি হতে পারবো যাদের বয়স 25। তাহলে এমপি ইলেকশন কিন্তু করতে পারেন। তাহলে ইশতিয়াক, ফিরোজ, শিপন, ববি, দিল ফারহানা, সবারই কম বেশি সুযোগ আছে। আচ্ছা, হয় না এখনো, তাহলে আর লাভ নাই। বিপিনুলের আছে। তাহলে 25 যাদের, তারা সবাই এমপি ইলেকশন করতে পারবে। তাহলে যোগ্যতা হচ্ছে দুইটা, বাংলাদেশের নাগরিক আর 25 বছর বয়স। এখন আপনার আসেন, কখন হচ্ছে আমি সংসদের আসন কখন শূন্য হবে? এখন ধরেন আপনি এমপি ইলেকশন করলেন, এমপি ইলেকশন করার পর নির্বাচিত হইলেন, নির্বাচিত হওয়ার পর আপনাকে শপথ গ্রহণ করতে হবে। হ্যাঁ, এখন যদি শপথ গ্রহণ করতে হয়, এটারও একটা ডিউরেশন আছে। আপনাকে 90 দিনের মধ্যে শপথ গ্রহণ করতে হবে। সংসদের যেদিন প্রথম অধিবেশন বসবে না, ওই দিন থেকে 90 দিনের মধ্যে শপথ গ্রহণ করতে হবে। এখন আপনি যদি 90 দিনের মধ্যে শপথ গ্রহণ না করেন, অথবা সংসদের অনুমতি না নিয়ে আপনি যদি একটানা 90 দিন অনুপস্থিত থাকেন, তাহলে সেক্ষেত্রে বলা হবে আপনার আসন শূন্য, ওর সিট কাটা যাবে। তাহলে সে যদি 90 দিনের মধ্যে শপথ গ্রহণ না করে, অথবা একটানা 90 দিন অনুপস্থিত থাকে, তাহলে আসন কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, সিট কাটা যাবে, নাম কাটা যাবে, যেটাই বলি। হ্যাঁ, এছাড়া যদি সংসদ ভেঙে যায়, অথবা সে যদি পদত্যাগ পত্র জমা দেয়, তাহলে সেক্ষেত্রেও তার বাতিল। না, একটানা যে কোনো দিন, ফার্স্ট 90 দিন না, সে ধরেন একটানা 90 দিন, এমন হতে পারে যে সে চতুর্থ বছরে গিয়ে একটানা হয়তো 90 দিন, 90 বৈঠক দিবসে আসে নাই, একটানা 90 দিন যে অধিবেশন আহ্বান করতে হয়েছে সেদিন সে আসে নাই, তখন হইতে পারে এটা কর্মদিবস। ইয়েস। এখন আসেন আরেকটা গুরুত্বপূর্ণ, যেটা পরীক্ষায় আসতে পারে, ফ্লোর ক্রসিং, বিশ্বাসঘাতক। ধরেন আমাদের হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ হচ্ছে গিয়ে নির্বাচন করলো এ দল থেকে, এ দল থেকে নির্বাচন করার পর সে এমপি হইল। এমপি হওয়ার পর এখন তার সংসদের প্রথম অধিবেশন, এখানে বৈঠক বসলো, ওই দিন একটা গুরুত্বপূর্ণ আইন পাশ হবে। এখন এ দলের লোকজন চাই, সবাই মিলে ডিসিশন নিছে যে তারা এটার পক্ষে ভোট দিবে। পক্ষে ভোট দিলে ওই আইনটা পাশ হবে, এবং ওই আইনটার সাথে হয়তো তাদের একটু স্বার্থ জড়িত আছে। এখন আব্দুল্লাহ মনে করলো যে না, এই আইনটা যদি পাশ হয় তাহলে আমার দেশের ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে। এই চিন্তা করে সে করলো কি, ওই আইনটার বিপক্ষে ভোট দিল। এখন আপনি যে বিপক্ষে ভোট দিলেন, সেক্ষেত্রে আপনার দল কি বলবে? বলবে তুই বিশ্বাসঘাতক, তোর ফানাফিল্লা আমি কইরা ফালামু, তুই দল থেকে বাদ। তাহলে কেউ যদি এরকম নির্বাচিত হবার পর যদি উক্ত দল থেকে পদত্যাগ করে, অথবা উক্ত দলের বিপক্ষে ভোট দেয়, তাহলে সেক্ষেত্রে এটাকে বলা হয় ফ্লোর ক্রসিং। এবং কেউ যদি ফ্লোর ক্রস করে, তাহলে তার আসন শূন্য হয়ে যাবে। এখন এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, এখন এটা বাদ যেতে পারে। ম্যাক্সিমাম দল এটাতে একমত যে বাদ যাওয়ার ব্যাপারে।
হ্যাঁ, এটা হচ্ছে আমার 70 নম্বর ফ্লোর ক্রসিং। এখন ফ্লোর ক্রসিং এর পক্ষে যারা যুক্তি দেয় সেটা হচ্ছে গিয়ে তারা বলে যে এমন যদি হয় এই ফ্লোর ক্রসিংটা আমি উঠাই দিই, দলের বিপক্ষে যাওয়া যাবে না, সেক্ষেত্রে এমন যদি হয়, ধরেন আমি চাই যে এই বিলটা পাস হোক, ধরেন একটা গ্রুপ আছে ব্যবসায়ী, তারা তারা চাই একটা বিল পাস করাতে। এখন হয়তো সরকার দলীয়রা চাই এই বিলটা যাতে পাস না হোক। এখন ওই ব্যবসায়ী গ্রুপ চিন্তা করলো আমি 50 জন এমপিকে, সরকার দলীয় এমপিকে টাকা দিয়ে কিনে নিব, তারা আমার এটার পক্ষে ভোট দিবে। তখন কিন্তু আবার হিতে বিপরীত হয়ে যায়। হ্যাঁ, এই কারণে হচ্ছে অনেকে বলেন ফ্লোর ক্রসিংটা রাখা ভালো। এখন সমস্যা হচ্ছে গিয়ে রাখা না রাখা দুইটার পক্ষেই লজিক আছে। তো মধ্যবর্তী কোনো লজিক আমাদের খুঁজে বের করতে হবে। কিছু জায়গায় আমি বলতে পারি যে না, আমার ফ্লোর ক্রসিংটা ম্যান্ডেটরি, এবং কিছু জায়গায় এটাকে ছাড় দিতে হবে। কারণ ফ্লোর ক্রসিংটা যদি না থাকে তাহলে রিয়েল গণতন্ত্রের চর্চাটা কিন্তু হচ্ছে না। চিন্তা করেন যে আমার যদি মনে হয় আমার দলের কোনো ডিসিশন ভুল, ওটার পক্ষে কেন আমি হচ্ছে সাফাই গাইবো, তাই না? এই কারণে ফ্লোর ক্রসিংটা নিয়ে এখন অনেক কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, এই কারণে এটি ইম্পর্টেন্ট। 70 নম্বর ফ্লোর ক্রসিং। হ্যাঁ, এটা কিন্তু পাকিস্তানে হয়েছে ফ্লোর ক্রসিং এর মাধ্যমে। এই যে ইমরান খান এই যে ধরা খাইলো, মারা খাইলো, এটা কিন্তু ফ্লোর ক্রসিং এর মাধ্যমে। সো ইটস আ কন্ট্রাডিক্টরি থিং। তাহলে ফ্লোর ক্রস করলে কি করবে? পানাপিল্লা কইরা ফেলবে। তাহলে আমাদের সংসদের অধিবেশন কি করতে পারে? রাষ্ট্রপতি সবগুলো আহ্বান করতে পারে। সে চাইলে আহ্বান করতে পারে, সে স্থগিত করতে পারে, সে ভঙ্গ করতে পারে। না, আমাদের ডিরেক্ট হচ্ছে অনাস্থা ভোটের এরকম, মানে আপনি ভোটদান থেকে বিরত থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে, সংসদের এক অধিবেশন থেকে আরেক অধিবেশনের মধ্যে 60 দিনের অতিরিক্ত বিরতি থাকতে পারবে না। ম্যাক্সিমাম 60 ডেজ ব্রেক থাকবে, এর বেশি ব্রেক থাকা যাবে না। 60 দিনের বেশি বিরতি রাখা যাবে না। আমি যদি বলি যে আমি 3 মাস পর গিয়ে একটা সভা করার 3 মাস পর গিয়ে আরেকটা সভা করব, মিটিং করব, এটা হবে না। 60 দিনের মধ্যে করতে হবে। তাহলে এটা হচ্ছে 60 দিনের অতিরিক্ত বিরতি থাকতে পারবে না। এগুলোর মধ্যে হচ্ছে ভেতরের অংশগুলো খুব গুরুত্বপূর্ণ, যেগুলো আমি লাল কালি দিয়ে দাগাই দিছি। নির্বাচনের ফলাফল ঘোষণা করলো, এই নির্বাচনের ফলাফল ঘোষণার 30 দিনের মধ্যে বৈঠক অনুষ্ঠানের জন্য সংসদ আহ্বান করা হবে। তাহলে আপনি নির্বাচনে জয়লাভ করলেন, আমার এমপিরা শপথ নিল, ফলাফল ঘোষণার 30 দিনের মধ্যে বৈঠক বসতে হবে। হ্যাঁ, এবং রাষ্ট্রপতি পূর্বে ভেঙে দিয়ে না থাকলে প্রথম বৈঠকের তারিখ থেকে 5 বছরের মধ্যে আমাদের সংসদ কিন্তু ভেঙে যাবে। মেয়াদ হচ্ছে 5 বছর, মেয়াদ সংসদের মেয়াদ। এখন এমন যদি হয়, ধরেন মেয়াদ শেষ হবার আর 1 মাস বাকি আছে, দেশের মধ্যে লেগে গেল যুদ্ধ, জরুরি অবস্থা, আলাদা করে হচ্ছে গিয়ে আমাদের নির্বাচন করার সুযোগ নাই, খুবই ইমার্জেন্সি সিচুয়েশন চলছে দেশের মধ্যে, সেক্ষেত্রে আপনি ইমার্জেন্সি মোমেন্টে অনধিক 1 বছর বৃদ্ধি করতে পারবেন যুদ্ধকালে সংসদের মেয়াদ। এবং যুদ্ধ যখন শেষ হয়ে যাবে তার 6 মাসের মধ্যে আপনাকে নির্বাচন দিতে হবে। তাহলে অনেকগুলো আমাদের এখানে সংখ্যা আছে, সংখ্যাগুলো আমরা একসাথে পড়বো, তারপর আরেকবার রিক্যাপ করব। তাহলে আমার কি করতে হবে? রাষ্ট্রপতি সবগুলো আহ্বান করলো, 60 দিনের বেশি ব্রেক থাকা যাবে না, বিরতি থাকা যাবে না। আমার নির্বাচনের ফলাফল ঘোষণার 30 দিনের মধ্যে আমার সংসদ আহ্বান করতে হবে, এবং সংসদের মেয়াদ 5 বছর। কোনো কারণে যদি আমার যুদ্ধ লাগে, ইমার্জেন্সির ক্ষেত্রে আমি সর্বোচ্চ 1 বছর বৃদ্ধি করতে পারি, এবং যুদ্ধ শেষ হয়ে গেলে 6 মাসের মধ্যে আমাকে নির্বাচন দিতে হবে। এখন একজন বলছেন যে আমাদের স্পিকারের ব্যাপারে। তাহলে স্পিকার কি করে? নিয়ম শৃঙ্খলা, সে শৃঙ্খলা পরিচালনা করে। সংসদ এর সে প্রধান বলা যায়, সংসদ সচিবালয়ের সে প্রধান, একদম সভাপতির দায়িত্ব পালন করে। এখন তাহলে আমার স্পিকার ডেপুটি স্পিকারের কথা বলা হয়েছে 74 নম্বর অনুচ্ছেদের মধ্যে। আমার একজন স্পিকার থাকবে, একজন ডেপুটি স্পিকার থাকবে। যদি আবার স্পিকার
মন্ত্রী পদ গ্রহণ করেন, তাহলে কিন্তু তার পদ শূন্য হয়ে যাবে। আবার উনি যদি এমপি না থাকেন, তাহলে কিন্তু উনি আর স্পিকার পোস্টে থাকবেন না। এখন আসেন একটা গুরুত্বপূর্ণ জিনিস। ধরেন আমার সংসদের মধ্যে আহ একটা অধিবেশন উপস্থিত আছে 300 জন। এখন এই 300 জনের মধ্যে একটা ভোট হইছে, এক গ্রুপে ভোট দিল 150, আরেক গ্রুপে ভোট দিল 150। এখন এইটা হয়ে গেছে টাই, টাই টাই ফিস, টাই হয়ে গেছে। এখন সেই টাই ভাঙবে কে? সেই টাই ভাঙবে হচ্ছে আমাদের স্পিকার। তাহলে সংসদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত গৃহীত হয় ভোট সংখ্যা সমান হলে। হ্যাঁ, বারবার বারবার বলতেছি, যেটা লেকচার বুকে নাই এখানে আছে, এটা পড়বেন। পিডিএফ এ আছে মানে, এখানে লেকচারে পড়াচ্ছি মানে এটা পড়তে হবে। এখন আমরা পুরো মনোযোগটা ক্লাসে দিই। যদি আপনি ক্লাসের মাঝখানে বই উল্টান, সেক্ষেত্রে মনোযোগ ডাইভার্স হয়ে যাচ্ছে। আমার এখানে প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। মুখ দিয়ে থুতু বাইর করছে, থুতুও ইম্পর্টেন্ট, থুতু থেকে প্রশ্ন চলে আসে। সো খুব কেয়ারফুলি ক্লাস করবেন। এমনে করার জন্য করে লাভ নাই, টিক চিহ্ন দিয়ে লাভ নাই, মনোযোগটা ধরে রাখতে হবে। পরে লেকচার বুক পড়ি, কোনো সমস্যা নাই। লেকচার বুকে তো অনেক কিছু বাড়তিও আছে, তাই না? যেটা প্রসঙ্গক্রমে দরকার সেটা পড়েন, এটা কাউন্ট করে। স্পিকার নর্মালি হচ্ছে এদের পক্ষে হয়, সরকার দলীয় পক্ষ থেকে হয়। তাহলে আমার কাস্টিং ভোট প্রদান করবে হচ্ছে আমার স্পিকার। হ্যাঁ, এখন আমার হচ্ছে আপনার এমপি কয়জন? 350 জন। এখন 350 জনের মধ্যে একটা যে আমি অধিবেশন আহ্বান করতেছি, হ্যাঁ, সেক্ষেত্রে আমার মিনিমাম 60 জন থাকতে হবে। 60 জন সদস্যের উপস্থিতিতে স্পিকার সংসদের অধিবেশন চালু রাখবেন। এই যে 60 জন সদস্য, এটাকে বলা হয় কোরাম। তাহলে মিনিমাম 60 জন থাকতে হয়। যদি 60 জন না থাকে, তাহলে সেক্ষেত্রে আমার কি হবে? আমার কোরাম ফিল আপ হবে না। তাহলে আমার কাস্টিং ভোট, এটা হচ্ছে স্পিকারের ভোট। স্পিকার সিদ্ধান্ত ভোট প্রদান করে। কত নম্বর অনুচ্ছেদে আছে? এটা 75 নম্বর অনুচ্ছেদে আছে। প্রশ্নে আসবে কাস্টিং ভোট নিয়ে বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? এটা হচ্ছে 75 নম্বর অনুচ্ছেদে। মিতু প্রশ্ন করছে বর্তমান স্পিকার কে? বর্তমানে কি আমাদের কোনো সংসদ আছে নাকি নাই? মিতু বলুক। মিতু, আমাদের সরকার আছে? নাই। তাহলে সরকার যদি নাই, আমার সংসদও নাই। ঠিক আছে? তাহলে সংসদ না থাকলে আমার স্পিকারও নাই। তাহলে 75 নম্বর হচ্ছে আমার কাস্টিং ভোট। কোরাম কি? আমার ন্যূনতম সদস্য লাগবে 60 জন। এই 60 জন হলেই আমার কোরাম হবে। হচ্ছে 75 নম্বরে। তাহলে পরীক্ষায় আসতে পারে যে কোরামের কথা কোথায় বলা হয়েছে, আমার কাস্টিং ভোটের কথা কথা বলা হয়েছে। তাহলে এটা হচ্ছে আমার 75 নম্বর অনুচ্ছেদ। এবার আসি, আমরা নেপালের কথা পড়ছিলাম। কোন দেশ থেকে নেপাল নেওয়া হয়েছে? নেপালের কনসেপ্ট কোন দেশে ছিল? এটা হচ্ছে সুইডেন থেকে নেওয়া হয়েছে। নেপালের ধারণা সুইডেন থেকে ধারণা নেওয়া থেকে ধারণা নেওয়া। এটা হচ্ছে 77 নম্বর। নেপালের ইংরেজি হচ্ছে অম্বুডসম্যান। স্পিকার রাষ্ট্র মানে সরকারি দলেরই হয়, তবে হচ্ছে উনি কাস্টিং ভোট দেয় নর্মালি। হ্যাঁ, না, সংবিধান থেকে প্রশ্ন আসবে, টেনশন নট। কিন্তু এই নেপাল আমাদের সংবিধানে আছে, বাস্তবে নাই। বাস্তবে নেপাল পোস্টে আমরা কাউকে দেখতে পাই না, সেই শুরু থেকেই কেউ নাই। নেপাল থাকলে কি লাভ হইতো? নেপালের কাজ হচ্ছে গিয়ে, নেপাল মন্ত্রণালয়, যে কোনো মন্ত্রী, সরকারি কর্মচারী, এদের বিপক্ষে মানে কোনো তদন্ত ক্ষমতা তার আছে। কোনো যদি অভিযোগ উঠে, ওদের এগেনস্টে সে তদন্ত করতে পারে। এটা ছিল নেপালের ক্ষমতা। হ্যাঁ, তবে আমাদের এখানে নেপালটা নাই। হ্যাঁ, সংসদের সভাপতি, আমরা সভাপতিকে, সংসদকে আমরা ডিটেইল পড়বো সরকার ব্যবস্থায়, টেনশনের কোনো কারণ নাই।
টেনশনের কোনো কারণ নাই। এখন সভাপতিকে, স্পিকারকে, এগুলো সবগুলোর জন্য আবার আলাদা ক্লাস আছে। এখন শুধুমাত্র মনোযোগ আমরা দিব অনুচ্ছেদগুলোর মধ্যে। ঠিক আছে, সবার উত্তর নেক্সট ক্লাসে আমরা পাবো। তাহলে অম্বুডসম্যান, এটা হচ্ছে 1972 সালে আমার সংবিধানে ন্যায়পালের বিধান রয়েছে। 1980 সালে ন্যায়পাল আইন প্রণয়ন করা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কোনো ন্যায়পাল নিয়োগ দেয়া হয়নি। এটা প্রথম প্রবর্তিত হয় কততে? সুইডেনে হয়। তাহলে 78 নাম্বার কি ছিল? দায় মুক্তি। এমপিদের দায় মুক্তি, কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। এইটা আরেক গুরুত্বপূর্ণ এখানে ভিতরের কনসেপ্টটা। এখন ধরেন আপনি কোনো কিছু আইন প্রণয়ন করতে চাচ্ছেন, আপনার মনে হয়েছে দেশে এই জিনিসটা ঠিক মতো চলতেছে না, ন্যায়পাল নিয়োগই হয় নাই, আর কে নিয়োগ দিবে? ন্যায়পালের অস্তিত্ব নাই, সংবিধানে শুধু আছে। না, বলা যায় না, প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস। তাহলে আমার হচ্ছে মানে ফাংশনিংটা কাছাকাছি কিন্তু আলাদা। তাহলে আমার আইন প্রণয়ন পদ্ধতি কি? আমি কোনো একটা আইন আনতে চাচ্ছি সংসদে। এখন এই আইনটা আনার আগে আমাকে প্রস্তাবটা বিল আকারে উত্থাপন করতে হবে। বিল আকারে, বিল আকারে যখন আমি উত্থাপন করব, এটা নিয়ে আলাপ আলোচনা হবে। আলাপ আলোচনা হলে রাষ্ট্রপতি কি করবে? এটা সম্মতির জন্য রাষ্ট্রপতির কাছে পেশ করা হবে। বলবে রাষ্ট্রপতিকে এমপিরা যে বস, আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করছি, এখানে অনেক কারেকশন করা হয়েছে, অথবা এটা ঠিক আছে, এখন আপনি এটা দেখেন, দেখার পর আপনি যদি ওকে করেন, তখন গিয়ে এই বিলটা আইনে পরিণত হবে। এখন এই যে রাষ্ট্রপতির কাছে এই বিলটা দেখার জন্য দেয়া হইল, তাকে কিন্তু একটা সময় বেঁধে দিছে। বলছে কি যে আপনি 15 দিনের মধ্যে এটাতে সম্মতি প্রদান করবেন, 15 দিন সময় আপনার। এখন এমন যদি হয় উনি 15 দিনের মধ্যে সম্মতি প্রদান না করে, তাহলে কি বলা হবে? মৌনতাই সম্মতির লক্ষণ। আপনি বিলটিতে সম্মতি দিয়েছেন বলে গণ্য হয়ে যাবে। কিন্তু ইন দা মিন টাইম উনি যদি মনে করে, দেখলো বস, বস ধরেন দেখলো 7 দিনের মাথায়, দেখে বলল যে না, তোমাদের এই জায়গায় ভুল আছে, তোমরা এটা নিয়ে আবার আলোচনা করো, আমাকে কারেক্ট করে পাঠাও। এটা ধরেন হচ্ছে আমার রাষ্ট্রপতি বলল, ঠিক আছে, উনি আবার ব্যাক পাঠালো সংসদে, সবাই আবার আলোচনা করলো, রাষ্ট্রপতি যেটা বললো ওটা কারেক্ট করে আবার পাঠালো রাষ্ট্রপতির কাছে। এই যে রাষ্ট্রপতির কাছে কারেক্ট করে পাঠাইলো সেকেন্ড টাইম, এই সেকেন্ড টাইমের জন্য তাকে আবার সময় আরো কমাই দিল। বললো এবার 7 দিনের মধ্যে আপনাকে জমা দিতে হবে। যদি 7 দিনের মধ্যে জমা না দেন, তাহলে আবারও ওকে। মৌনতাই সম্মতির লক্ষণ। এবং রাষ্ট্রপতি যখন সম্মতি দিবে, তখন বিলটা গিয়ে আইনে পরিণত হবে। তাহলে যে কোনো বিল আইনে পরিণতির জন্য রাষ্ট্রপতির সম্মতি লাগে। সম্মতি ছাড়া আইনে হচ্ছে পরিণত হয় না। তাহলে সংসদে উত্থাপিত বা আইনের খসড়াকে বিল বলা হয়। বিল সংসদ কর্তৃক পাশ হওয়ার পর আইনে পরিণত হয়, কবুল বলতে হবে। হ্যাঁ, তখন হচ্ছে গেজেটের ব্যাপারটা আলাদা আসে। হ্যাঁ, রাষ্ট্রপতি সম্মতির পর তখন হচ্ছে গেজেটেড হয়ে যায়, এটা ফাইনাল সাইন রাষ্ট্রপতির। যদি প্রেসিডেন্ট পারমিশন না দেয় 15 দিনের মধ্যে, তাহলে কি ওই আমাদের রাষ্ট্রপতিত্ব ক্ষমতা নাই, তখন হচ্ছে এটা আইনে পরিণত হয়ে যাবে। উনি সম্মতি ধরে নিছেন বলে মনে করা হবে। মানে হচ্ছে গিয়ে না দেওয়ার কোন সিস্টেম নাই, সে ভুল থাকলে ভুলটা আইডেন্টিফাই করে দিতে পারবে। এই কারণেই তো এত কথা হচ্ছে যে আমাদের রাষ্ট্রপতির ক্ষমতা এত কম কেন, এটা বাড়ানো দরকার। হ্যাঁ, এখন যেসব বিল পাশের জন্য সংখ্যাগরিষ্ঠতা যথেষ্ট, ধরেন আমার 300 জন আছে, 300 জনের মধ্যে আমার 160 জন ওকে করলো, তাহলে এটা আমার সংখ্যাগরিষ্ঠতা, এটাকে বলা হয় সাধারণ বিল। আর যে বিল পাশ করার জন্য 2/3 সদস্যের সম্মতি লাগবে, ধরেন আমার 300 জন আছে, 2/3 মানে 200 জন,
তাহলে 200 জনের মিনিমাম সম্মতি লাগবে। এদেরকে বলা হয় বিশেষ বিল, যেমন সংশোধনী বিল। তাহলে যাদের মধ্যে শুধুমাত্র যেসব বিল পাশের জন্য সংখ্যা গরিষ্ঠতা যথেষ্ট, সেটা হচ্ছে সাধারণ বিল। আর বিশেষ বিল হচ্ছে 2/3 সদস্যের সম্মতি দরকার যেখানে, সেটা হচ্ছে আমার বিশেষ বিল। তাহলে সরকারি বিল কোনটা? মন্ত্রী কর্তৃক উত্থাপিত বিল, এটা হচ্ছে আমার সরকারি বিল। আর বেসরকারি বিল কোনটা? মন্ত্রী ছাড়া বা এমপি কর্তৃক, এমপিরা যে বিল উত্থাপন করবে সেটা হচ্ছে আমার বেসরকারি বিল। আর মিনিস্টাররা যে বিল উত্থাপন করবে সেটা হচ্ছে সরকারি বিল। হ্যাঁ, মোটামুটি বিল উঠলেই পাস হয়ে যায়। কারেকশন সে একবারের মধ্যে আসলে দিয়ে ফেলে, আমাদের এখানে বারবার ফেরত পাঠানোর নজির কম। তবে হ্যাঁ, সে যদি একাধিকবার পাঠাই ওই টাইম ডিউরেশনের মধ্যে থাকলে সে কারেক্ট হয়ে যাবে, কোনো সমস্যা নাই। না, এক না। এই যে ফারহানা হচ্ছে এই প্রশ্ন অলরেডি ফেস করছে। তাহলে দেখেন এবার এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে আপনাদের চলে আসবে, সাবজেক্টিভ বলেন অথবা ইয়ে বলেন, কমন জিনিসপত্রই। 81 নাম্বার অর্থবিল। অর্থবিল নিয়ে আলোচনা করা হয়েছে কত নাম্বারে? 81 নাম্বারে। 81 নাম্বার অনুচ্ছেদে অর্থবিল। এটা মনে রাখতে হবে, পরীক্ষায় আসবে। অর্থবিল নিয়ে আলোচনা করেছে কত নাম্বার অনুচ্ছেদে? 81-তে। 87 নাম্বারে আমরা যে বাজেটের কথা বলি, বার্ষিক আর্থিক বিবৃতি, এটা হচ্ছে 87 নাম্বার অনুচ্ছেদ, বাজেট। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ। ধরেন এখন আমার দেশে কোনো সংসদ নাই বর্তমানে, কোনো কারণে সংসদ ভেঙে গেছে, অথবা সংসদ আছে জরুরি প্রয়োজনে, এখনই ধরেন আমার এমন একটা আইন এখন পাশ করা দরকার, ইমার্জেন্সি এটা খুবই, আমার আগামীকালই সংসদে অধিবেশন বসানোর সুযোগ নাই, এরকম সংসদ ভেঙে যাওয়া অবস্থায় অথবা ইমার্জেন্সিতে রাষ্ট্রপতি চাইলে অধ্যাদেশ জারি করতে পারে, এবং অধ্যাদেশ সংসদের আইনের মতো কার্যকর হয়। তাহলে আমার এখন জরুরি অবস্থায় সংসদ যখন নাই, রাষ্ট্রপতি কি করে? অধ্যাদেশ জারি করে। তাহলে এখন আমাদের চুপ্পু সাহেব যেগুলো জারি করতেছেন এগুলো কি? এগুলো হচ্ছে আমার, বলেন, কমেন্ট করেন, এগুলো অর্ডিন্যান্স বা অধ্যাদেশ। ববি, এটাই অধ্যাদেশ। আমার এখন, আমরা নর্মালি কি সিস্টেম দেখলাম, আমি একটা আইন করতে চাইলে আগে আমার সংসদে বিল উঠাইতে হবে, বিলটা নিয়ে আলোচনা হবে, রাষ্ট্রপতি অনুমতি দিবে, তারপর গিয়ে এটা হচ্ছে আমার আইন পাস হবে। এখন আমার যদি সংসদই না থাকে তাহলে উপায় কি? উপায় হচ্ছে গিয়ে আমার অধ্যাদেশ জারি করবে রাষ্ট্রপতি। এখন কথা আছে, রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করলো, করার পর এখন ধরেন আমাদের ধরেন সামনের ফেব্রুয়ারিতে নির্বাচন হইল, নির্বাচনে একটা দল ক্ষমতায় আসলো, এই দলটা ক্ষমতায় আসার পর তারা যেই দিন বৈঠক করবে, ওই বৈঠকের উপস্থাপনের পর 30 দিনের মধ্যে অধ্যাদেশগুলো অনুমোদন করতে হবে। তারা দেখবে 1 বছর ধরে রাষ্ট্রপতি কি কি অধ্যাদেশ জারি করছে, তাহলে এই অধ্যাদেশগুলো নিয়ে তারা বসবে, আলোচনা করবে, এবং এই যে তারা বসলো, বসার 30 দিনের মধ্যে অধ্যাদেশগুলো জারি করতে হবে। যদি অধ্যাদেশ জারি না করে তাহলে সেক্ষেত্রে অধ্যাদেশগুলো অনুমোদন না দেয়, এগুলো হয়ে যাবে বাতিল। এটা বাধ্যতামূলক, 30 দিনের মধ্যে অনুমোদন করতে হবে। ধরেন কোনো কিছু অনুমোদন করলো না, তাহলে সেটা বাতিল হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা। তাহলে কোন অধ্যাদেশ জারি হবার পর অনুষ্ঠিত সংসদের প্রথম বৈঠকে উপস্থাপনের পর 30 দিনের মধ্যে আমাকে অনুমোদন করতে হবে। তাহলে যেমন আমরা কি দেখছি, মেসির বাচ্চা হয়ে যাওয়ার পর তারপর সে বিয়ে করছে, এটাই হোয়াই মেসি, এই কারণে করছে। তাহলে আগে জারি করে ফেলছেন, তারপর হচ্ছে গিয়ে এবার বুক করতে হবে আর কি, কাজটা আগে হয়ে গেছে, তারপর এবার অ্যাপ্রুভাল দিলেন। হ্যাঁ,
তাহলে 30 দিনের মধ্যে অনুমোদন করতে হবে সবাই, মেসি, CR7, এভরিওয়ান। তাহলে কোন অধ্যাদেশ জারি হবার পর অনুষ্ঠিত সংসদের প্রথম বৈঠক উপস্থাপনের পর 30 দিনের মধ্যে অনুমোদন করতে হবে। তাহলে আমরা দিন নিয়ে একটু প্যাচাইছি না? দিন নিয়ে একটু প্যাচ লেগে গেছে। আপনাদের কি কঠিন লাগতেছে নাকি বোঝা যাচ্ছে? আজকে উপস্থিতি কিঞ্চিত কম, আমি কিন্তু যথেষ্ট স্লোলি যাচ্ছি, না বুঝলে বলবেন। প্র্যাকটিস তো লাগবে, আগে জিনিসটা বুঝেন, এরপর প্র্যাকটিস করতে করতে মনে থাকবে। সমস্যা নেই, আমি এখানে পড়া কমপ্লিট করাই দিব, এখানে আমি প্রশ্ন ধরে কমপ্লিট করাই দিব। আচ্ছা, তাহলে দিন সংক্রান্ত সবকিছু আমরা একটু দেখি। না, শরীর খারাপ লাগলে রেস্ট করেন, পরে রেকর্ড দেখে নিয়েন। তাহলে আমার প্রভাব পড়ে উপস্থিতির উপর। তাহলে 7 দিন, পুনরায় বিল পাঠালে রাষ্ট্রপতি 7 দিনের মধ্যে সম্মতি দিতে হবে। 15 দিন রাষ্ট্রপতির বিল স্বাক্ষরের সর্বোচ্চ সময়, সর্বোচ্চ 15 দিন সময় দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে। 7 দিন কি, উনি যদি পুনরায় বিল পাঠানো হয় তাহলে রাষ্ট্রপতি 7 দিনের মধ্যে সম্মতি দিবেন। নির্বাচনের পর সংসদ অধিবেশন আহ্বানের সময়, নির্বাচন হইল, ফলাফল ঘোষণা হইল, 30 দিনের মধ্যে অধিবেশন আহ্বান করতে হবে। অধ্যাদেশ জারি হইল, পুনরায় বিল মানে হচ্ছে রাষ্ট্রপতির কাছে কারেক্ট করে আবার বিল পাঠাইলেন, এটা হচ্ছে পুনরায় বিল পাঠানো। এটা একসাথে জাস্ট করে দিছি, এতক্ষণ যেগুলো পড়ছে এগুলো একসাথে। তাহলে অধ্যাদেশকে 30 দিনের মধ্যে অনুমোদন দিতে হবে। কেউ যদি দ্বৈত আসনে, ধরেন হচ্ছে আমি দুইটা আসনে নির্বাচন করলাম একসাথে, হ্যাঁ, এখন দুইটা আসনে নির্বাচন করলেও আপনি যখন এমপির আসন গ্রহণ করবেন তখন হচ্ছে একটা আসন আমাকে কি করতে হবে, ছেড়ে দিতে হবে। হাই হাই, দেলোয়ার এখন এসে বলে অধ্যাদেশ কি? ঘুম থেকে উঠছে নির্ঘাত দেলোয়ার। কেউ দেখি দেলোয়ারকে উত্তর করে দাও, অধ্যাদেশ কি? তাহলে 60 দিন কি, সংসদের দুই অধিবেশনের মধ্যে সর্বোচ্চ বিরতি কতদিন থাকবে, এটা হচ্ছে আমার 60 দিন। 90 দিন কি, ওই আসনে আবার নির্বাচন হবে, দুইটা আসন অনেকে নির্বাচন করে। তাহলে 90 দিন হচ্ছে নির্বাচনের পর প্রথম বৈঠকের তারিখ হতে কেউ যদি 90 দিনের মধ্যে শপথ গ্রহণ না করে তাহলে তার আসন শূন্য থাকবে। আর অনুমতি ছাড়া যদি টানা 90 দিন কেউ অনুপস্থিত থাকে তাহলে তার আসন শূন্য হয়ে যাবে। ওই দ্বৈত আসন নিজের পক্ষে রাখার জন্য করে, এটা আসলে লজিকলেস কাইন্ড অফ। তাহলে আমরা দুইটা অনুচ্ছেদ পড়লাম, এখন একটা রিক্যাপ হবে, তবে রিক্যাপটা হবে প্রশ্নে প্রশ্নে রিক্যাপ। আমি অনেকগুলো প্রশ্ন করব, এটার সাথে উত্তর দিবেন। তাহলে আমার রাষ্ট্রপতি যে প্রধানমন্ত্রীকে পরামর্শ ছাড়া নিয়োগ দিতে পারবে, তাহলে এটা কত নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী নিয়োগ দিতে পারবে? আচ্ছা, প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া আমি বিচারপতি নিয়োগ কত নাম্বারে অনুযায়ী দিতে পারবে? হয়তো প্রশ্নটা বুঝেন নাই ঠিক। বিচারপতিকে কত নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী নিয়োগ দিতে পারবে? 95-এর 1। তাহলে প্রধানমন্ত্রীকে নিয়োগ করতে পারবে 56-3 অনুযায়ী, আর বিচারপতি বললে 95-এর 1 অনুযায়ী।
রাষ্ট্রপতি কত নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী ক্ষমা প্রদর্শন করতে পারে? ক্ষমা প্রদর্শন হচ্ছে 49 নাম্বার। তাহলে আমাদের চতুর্থ ভাগ ছিল নির্বাহী ভাগ। আমরা প্রথমে দেখছি কি রাষ্ট্রপতি 48 নাম্বারে। রাষ্ট্রপতি আমাদের সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে, হ্যাঁ। এরপর রাষ্ট্রপতি কি করতে পারবে? প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করবে, তবে দুইটা পোস্টে, একটা প্রধানমন্ত্রী, একটা বিচারপতি। এই দুইটা পোস্টে নিয়োগ দানের ক্ষেত্রে উনার কারো অনুমতি লাগবে না। উনি 49 নাম্বার অনুযায়ী ক্ষমা প্রদর্শন করতে পারবে। আচ্ছা, আপনাদের কি মনে হয় আমাদের দেশে কি 2 মেয়াদের বেশি রাষ্ট্রপতি থাকা যায়? তাহলে 2 মেয়াদের বেশি রাষ্ট্রপতি থাকা যায় না। এটা যায় না, এটা একটু মাথায় রাখবো আমরা। আচ্ছা, রাষ্ট্রপতির দায় মুক্তি কত নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী? রাষ্ট্রপতির দায় মুক্তি এটা 51 নাম্বার। আমাদের একজন 78 নাম্বারের কথা বলছে। 78 নাম্বারে কার দায় মুক্তি? এমপিদের দায় মুক্তি। 46 নাম্বারে কার দায় মুক্তি? সরকারি কর্মচারীদের দায় মুক্তি। তাহলে আমাদের দায় মুক্তির বিধান আছে কয়টা? দায় মুক্তির বিধান আছে টোটাল 3টা। রাষ্ট্রপতি দুধ চা খেয়ে গুলি করে দিল, তাকে অভিশংসন করা যাবে কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী? এটা 52 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। রাষ্ট্রপতির পদ শূন্য হয়ে গেল অভিশংসনের মাধ্যমে, রাষ্ট্রপতি স্পিকারের নিকট পদত্যাগপত্র জমা দিল। তাহলে এখন রাষ্ট্রপতি কে হবেন রাষ্ট্রপতির পদ শূন্য হইলে? ইন দ্য মিন টাইম এটা হবে স্পিকার। আমার স্থানীয় শাসন নিয়ে বলা হয়েছে কত নাম্বার অনুচ্ছেদে? স্থানীয় শাসন এটা 59 নাম্বার অনুচ্ছেদে। হ্যাঁ পারে, সংসদের দায়মুক্তি থাকতে পারে। চুপ্পু মারা গেলে এটা হচ্ছে প্রধান বিচারপতিকে করতে পারে। আচ্ছা, আমাদের যুদ্ধ ঘোষণার অনুমতি এটা কত নাম্বার অনুচ্ছেদে বলা হয়েছে? এটা 63 নাম্বার অনুচ্ছেদে। অ্যাটর্নি জেনারেল কত নাম্বার অনুচ্ছেদ? এটা 64 নাম্বার। এখন আপনাদের কাছে একটা বুদ্ধির প্রশ্ন, দেখি কার মাথায় বুদ্ধি আছে ভালো। আমাদের এই যে অ্যাটর্নি জেনারেল, সে কোন বিভাগের অধীন? নির্বাহী বিভাগ, শাসন বিভাগ নাকি বিচার বিভাগ? তাহলে অনেকে বিচার বলছেন। বিচার কি অ্যাডভোকেট হওয়ার জন্য বলছেন? এটা কিন্তু একটা ফাঁদ। সে নির্বাহী বিভাগের অন্তর্ভুক্ত। আমরা তাকে কোন বিভাগে পড়ছি? 64 নাম্বার। সে কিন্তু আমাদের নির্বাহী বিভাগের অধীনে। তাহলে এটা ভুল করা যাবে না, ঠিক আছে? সে নির্বাহী বিভাগের অধীনে। উনি অ্যাডভোকেট হলেও উনি নির্বাহী বিভাগের হয়ে কাজ করেন। ক্লাস আরো 3 ঘন্টা চলবে আজকে। ক্লাস কতক্ষণ এই জিজ্ঞেস করা খুবই খারাপ, এটা বুঝতে হবে। ফ্লোর ক্রসিং কত নাম্বার অনুচ্ছেদ? ফ্লোর ক্রসিং 70 নাম্বার অনুচ্ছেদ। কাস্টিং ভোট, কোরাম, এগুলো কত নাম্বার অনুচ্ছেদ? 75 নাম্বার অনুচ্ছেদ। তাহলে কতজন সদস্যতে কোরাম হয়? 60 জনে। আমার ন্যায়পাল নিয়ে বলা হয়েছে কত নাম্বার অনুচ্ছেদে? ন্যায়পাল নিয়ে 77 নাম্বারে। অর্থ বিল নিয়ে বলা হয়েছে কত নাম্বারে? 81 নাম্বারে। বাজেট নিয়ে বলা হয়েছে কত নাম্বার অনুচ্ছেদে?
87 নম্বরে আমাদের অধ্যাদেশ প্রণয়ন করতে পারে কে? রাষ্ট্রপতি পারে। তাহলে আমাদের দুই সংসদের মধ্যে সর্বোচ্চ বিরতিকাল কতদিন থাকতে পারে? 60 দিন, 30 দিন না কিন্তু, 60 দিন। আমাদের একজন এমপি একটানা কতদিন অনুপস্থিত থাকতে পারে? এর বেশি হলে তার চলে যাবে, আসন শূন্য হয়ে যাবে। তাহলে একটানা 90 দিন, এর বেশি হলে তার আসন কাটতি। আমাদের অধ্যাদেশ কতদিনের মধ্যে, প্রথম বৈঠকের সংসদ নির্বাচন হলো কতদিনের মধ্যে এটাকে অনুমোদন করতে হবে? 30 দিনের মধ্যে। আমাদের মন্ত্রী যে বিলটা উত্থাপন করে, এটা কি সরকারি বিল নাকি বেসরকারি বিল? সংসদ একটা বিল রাষ্ট্রপতির কাছে পাঠালো, রাষ্ট্রপতি এটা আবার সংশোধনের জন্য পাঠালো, সংসদ আবার সংশোধন করে রাষ্ট্রপতির কাছে পাঠাইলো। এই যে সেকেন্ড বার পাঠাইলো সংশোধন করে, রাষ্ট্রপতিকে কতদিনের মধ্যে সম্মতি দিতে হবে? 7 দিনের মধ্যে। ভেরি গুড, প্রশ্নের আগে উত্তর। এমনই পারফরমেন্স চাই। তাহলে এই যেগুলো বলছি না, আসলে এখান থেকে চলে আসবে। এবার আসি হচ্ছে আমরা আরেকটা ভাগে। নূর মনে থাকবে, এগুলো লিখলে প্র্যাকটিস করলে মনে থাকবে। হ্যাঁ, আজকে সংবিধান শেষ করে দিব। মন্ত্রী আর এমপির মধ্যে পার্থক্য কি? এমপি হচ্ছে আমার, সে নির্বাচিত হয়েছে। হ্যাঁ, এখন আমার হচ্ছে ওই নির্বাচিত এমপিদের থেকে যাদেরকে আমি মন্ত্রিসভায় ঠাঁই দিব, তারা হচ্ছে মন্ত্রী। মানে তারাও এমপি, এমপি থেকে মন্ত্রী নির্বাচিত হয়। চুপ প্রেসিডেন্ট। তাহলে আমার প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবে। তাহলে আপনার বিচারক হওয়ার যোগ্যতা কি? তাকে ন্যূনতম 10 বছর অ্যাডভোকেট থাকতে হবে, এটা তার যোগ্যতা। বর্তমান প্রধান বিচারপতিকে সৈয়দ রেফাত আহমেদ, 25তম উনি প্রধান বিচারপতি, সৈয়দ রেফাত আহমেদ। বিচারক পদের মেয়াদ হচ্ছে 67 বছর, 67 ইয়ার্স। তবে সে যদি হচ্ছে কোনো কারণে এটা, আচ্ছা এইটা পরে করবো, এটা পড়ার দরকার নেই, 67 বছর, এটা মাথায় রাখেন। এটা নিয়ম, সে হচ্ছে সরকার পক্ষের হয়ে কাজ করে, এই কারণে নির্বাহী বিভাগের। লাবণী, এইটা গুরুত্বপূর্ণ। কোর্ট অফ রেকর্ড রূপে সুপ্রিম কোর্ট, খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় আসবে কোর্ট অফ রেকর্ড কোনটা। এটা হচ্ছে সুপ্রিম কোর্ট, 108 নম্বর অনুচ্ছেদ। কারণ সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের সর্বোচ্চ আদালত। তাহলে সুপ্রিম কোর্টে আমার যেটা বলা হবে সেটা কিন্তু সবাইকে মেনে চলতে হবে। সুপ্রিম কোর্ট যদি বলে যে অমুক কাজটা করতে হবে, এটা যদি কেউ না মানে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা দণ্ডনীয় অপরাধ। এবং সুপ্রিম কোর্টে কোনো রায় হলে এটা কিন্তু পরবর্তীতে রেফারেন্স হিসেবে ব্যবহার করা যায়। হ্যাঁ, হ্যাঁ, এটা একটা বিসিএস এ আসছে। এই কারণে সুপ্রিম কোর্টকে বলা হয় কোর্ট অফ রেকর্ড। সুপ্রিম কোর্ট হচ্ছে বিচার বিভাগের এই আদালত, সেরা। এবার হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল, এটা বলা হয়েছে 117 নম্বর অনুচ্ছেদে। পরীক্ষায় আসবে প্রশাসনিক ট্রাইব্যুনাল নিয়ে বলা হয়েছে কত নাম্বার অনুচ্ছেদে, এটা হচ্ছে 117 নম্বর। হাইকোর্ট কি, এগুলো আমরা আসবো সামনে। তাহলে সংসদ হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল কখন করে? কোনো কিছু দ্রুত বিরোধ নিষ্পত্তি করার জন্য তখন সে ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করে। ধরেন আমার ইমার্জেন্সি কোনো মামলা, এটা নিষ্পত্তি করতে হবে, আমি আলাদা করে একটা ট্রাইব্যুনাল গঠন করলাম, মানে শুনানির জন্য কয়েকজন এমপি দিয়ে হচ্ছে আমি কি করলাম, প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন করলাম। এটা হচ্ছে আমার প্রশাসনিক ট্রাইব্যুনালস। এখন আপনি হচ্ছে বিচার করতে বসছেন, সবকিছু তো আমি জানবো না। হ্যাঁ, ট্রাইব্যুনাল মানে হচ্ছে গিয়ে আমি, ধরেন তিনজন, আমি বিচারপতিদের সমন্বয়ে আমি যখন একটা মামলা বিচার করতেছি, তখন কয়েকজন মিলে বিচার করে, একটা এক্সপার্ট প্যানেল থাকে, 3-4 জন মিলে। এই প্যানেলটাকে বলা হচ্ছে আমার ট্রাইব্যুনাল।
এখন আমি যখন কোনো কিছু বুঝতেছি না, আমার এক্সপার্ট অ্যাডভাইসের দরকার হচ্ছে, এদেরকে বলা হচ্ছে অ্যামিকাস কিউরি। হ্যাঁ, এটা কাইন্ড অফ জুরি বলা যায়। এরা আদালতের বন্ধু, যে কোনো বিষয়ে বিশেষজ্ঞের মতামত নেই। তবে জুরির সাথে পার্থক্য হচ্ছে জুরিরা কিন্তু রায়ে পার্টিসিপেট করে, আর অ্যামিকাস কিউরিয়া হচ্ছে ওরা এক্সপার্ট অ্যাডভাইস দেয়, আপনাকে পরামর্শ দিবে। এবার আসি আমরা সপ্তম ভাগ, এটা হচ্ছে নির্বাচন। নির্বাচন কমিশন প্রতিষ্ঠা হয় 118 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। আমাদের একজন প্রধান নির্বাচন কমিশনার থাকবে, আর অনধিক 4 জন থাকবে। তার মেয়াদ কত বছর? মেয়াদ হচ্ছে 5 বছর। আমাদের প্রধান নির্বাচন কমিশনারের নাম কি? এটা হচ্ছে A K M নাসির উদ্দিন। এগুলো জাস্ট একবার জেনে নিব। আমাদের ভোটার তালিকা থাকবে 121 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রতি এলাকার জন্য একটা মাত্র ভোটার তালিকা। ভোটার তালিকায় নামভুক্তির যোগ্যতা, এগুলো জাস্ট একবার রিডিং পড়ে নিব, ইম্পর্টেন্ট না হতো। নাগরিক হইতে হবে, 18 বছর বয়স হইতে হবে, মেন্টালি ঠিক হইতে হবে, তারপর হচ্ছে নির্বাচন এলাকার অধিবাসী হইতে হবে। আর আপনি যদি বাংলাদেশের বিরুদ্ধে কোনো গ্যাঞ্জাম না করেন, 1972 সালে যদি দালাল আইনে অভিযুক্ত কেউ না হয়, অর্থাৎ ওই যে পাকিস্তানিদের সাহায্য করছিল, এটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে লাগবে না। 123 নির্বাচন অনুষ্ঠানের সময়, কখন নির্বাচন অনুষ্ঠান হবে এটা 123 নম্বরে বলা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের টাইমিংটা কখন? রাষ্ট্রপতির মেয়াদ শেষ হবার 90 থেকে 60 দিন আগে রাষ্ট্রপতি নির্বাচন হইতে হবে। ধরেন তার মেয়াদ শেষ হবার 5 বছর, মেয়াদ শেষ হবার 2 থেকে 3 মাস আগে সে কি করবে? সে হচ্ছে পদত্যাগ করবে। হ্যাঁ, পদত্যাগ করার পর তারপর হচ্ছে তার নির্বাচনটা অনুষ্ঠিত হবে। আর মেয়াদ শেষ হওয়া ছাড়া যদি রাষ্ট্রপতি পদ শূন্য হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে। আর সংসদ নির্বাচনটা কি? এটাও সেম, 5 বছর শেষ হওয়ার 90 দিন আগে, 3 মাস আগে আমাদের যে সরকার, তারা পদত্যাগ করবে, ভেঙে যাবে সরকার, এবং এই 3 মাস জুড়ে তত্ত্বাবধায়ক সরকার পরবর্তী নির্বাচনের জন্য ব্যবস্থা করবে। তাহলে 90 দিন আগে তাদেরকে ভেঙে দিতে হবে এটা। অষ্টম অধ্যায়, মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক। এখন আমাদের টাকা পয়সা হিসাব নিকাশ রাষ্ট্রের মধ্যে, এই হিসাব নিকাশ রক্ষার জন্য যে মেইন দায়িত্বে আছেন, উনি হচ্ছেন মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক। ওনাকে রাষ্ট্রপতি পদে নিয়োগ দান করেন। আপনারা যে অনেকে অডিট ক্যাডার দেন, অডিট অডিট ক্যাডারদের একদম সুপার পোস্ট, এটা হচ্ছে গিয়ে এই মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক, এবং এটার ইংরেজি হচ্ছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। এটা কেন দিচ্ছি? কারণ এই কম্পট্রোলার বানানটা একটু ডিফারেন্ট। কম্পট্রোলার হচ্ছে মহাহিসাব নিরীক্ষক। বাংলাদেশের কর্মবিভাগ, আমরা পিএসসির অধীনে সবাই পরীক্ষা দিব, তাই না? এখন পিএসসির অধীনে যে পরীক্ষা দিব, এই পিএসসি গঠন করা হয়েছে 137 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। পিএসসি কর্ম বিভাগ। আচ্ছা, ক্যাঙ্গারু কোর্ট মানে হচ্ছে গিয়ে, ধরেন এটা নর্মালি বিচারহীন ভাবে যে কোর্ট হয়, যেখানে প্রপার বিচার হয় না, এটাকে ক্যাঙ্গারু কোর্ট বলে। আচ্ছা, আপনারা বলেন দেখি পিএসসি চেয়ারম্যানের নাম কি? সবাই তো ক্যাডার হবেন। পিএসসি চেয়ারম্যানের নাম কি? হাই হাই ইস্তিয়াক, সৌরভ আছে? সৌরভ তো চলে গেছে। এখন হচ্ছে মোবাশ্বের মোনেম। বসের নাম মনে রাখতে হবে, মোবাশ্বের মোনেম। তাহলে বর্তমান চেয়ারম্যান হচ্ছে মোবাশ্বের মোনেম। জরুরি বিধানাবলী, রাষ্ট্রপতি যদি মনে করে জরুরি অবস্থা ঘোষণা করা দরকার, উনি হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা করতে পারবে সর্বোচ্চ 120 দিনের জন্য। তবে এই জরুরি অবস্থা ঘোষণা করতে চাইলে প্রধানমন্ত্রীর আবার স্বাক্ষর লাগবে, স্বাক্ষর ছাড়া উনি ঘোষণা করতে পারবেন না। এবং জরুরি অবস্থা হইলে মনে আছে তো, 6টা আমাদের অনুচ্ছেদ স্থগিত থাকবে। 40 নম্বর কোন অনুচ্ছেদ ছিল? 40 নম্বর কি বিষয়ক ছিল? পেশা বা বৃত্তির অধিকার। Good.
দশম ভাগ সংবিধান সংশোধনী আমাদের ওই যে 2/3 ভোটের প্রয়োজন হবে সংশোধন করতে হলে, এটা আমরা শুরুতেই দেখে আসছি, এটাই জাস্ট মনে রাখবেন। প্রজাতন্ত্রের সম্পত্তি, এখন ধরলাম হচ্ছে এখানে শিপনের বাসার নিচে একটা তেলের খনি পাওয়া গেছে। এখন এই তেলের খনি যে পাওয়া গেছে এটার মালিক কে হবে? এটা হবে রাষ্ট্র। তাহলে যে কোনো ভূমির অন্তঃস্থ খনিজ মূল্যবান সম্পত্তি, প্রকৃত মালিকবিহীন যে কোনো সম্পত্তি সবকিছুই প্রজাতন্ত্রের সম্পত্তি বলে গণ্য হবে। এটা হচ্ছে 143 নম্বর অনুচ্ছেদে এটাই বলা হয়েছে। তাহলে চুক্তি ও দলিল, গ্যাজেট যে কোনো কিছু রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বলে প্রকাশিত হবে। ক্লাস টাইম কমে যাচ্ছে, তাহলে কি 3 ঘন্টা করতে হবে? 145-এর কম। এটা হচ্ছে কি আন্তর্জাতিক চুক্তি। বিদেশের সাথে সম্পাদিত সকল চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করা হবে। বিদেশের সাথে যে কোনো চুক্তি যদি করেন তাহলে এটা রাষ্ট্রপতির কাছে আমরা পেশ করব, এবং রাষ্ট্রপতি কি করবে, এটা যদি প্রয়োজন হয় তাহলে সে বলবে যে সংসদে এটা পেশ করেন। আপনি চাইলে বাংলাদেশের নামে মামলা করতে পারবেন, 146 নম্বর অনুচ্ছেদ। ও 25 নম্বর হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতি, আমরা অন্য রাষ্ট্রের সঙ্গে কি নীতি অ্যাপ্লাই করব এটা। আর এটা হচ্ছে গিয়ে আমি বিদেশের সঙ্গে যে কোনো যে চুক্তি করতেছি ওইটার ব্যাপারটা শুধু, যতক্ষণ আত্মস্থ হবে না ততক্ষণ পড়তে হবে। ইয়েস, মাজদার ওটা নিয়ে মামলা করছিল। না, 13, 13 না তো, ওটা হচ্ছে মালিকানা, এটা অন্য মালিকানা, আপনার রাষ্ট্রীয় মালিকানা, এগুলো তিনটা, তিনটা টোটাল মালিকানার কথা বলা হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে সংবিধানের নাম, এই যে দেখেন আমাদের যে স্লাইড থেকে যে হুবহু কমন চলে আসে এগুলা, সংবিধানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বলে উল্লেখ করা হবে, এটা সরাসরি 153 নম্বরে বলা আছে। এবং আমাদের যেহেতু হচ্ছে বাংলা এবং ইংরেজি পাঠ, ধর্মীয় স্বাধীনতা বললে হচ্ছে দিতে হবে 41, ধর্ম নিরপেক্ষতা বললে 12। তাহলে বাংলা এবং ইংরেজি দুইটাই যদি থাকে এবং দুটার মধ্যে যদি কখনো বিরোধ লাগে, বিরোধ মানে হচ্ছে আমরা অনেক সময় শব্দের অর্থ দেখি হচ্ছে ইংরেজি থেকে বাংলা করলে কিছুটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়, যদি এরকম কখনো হয় তাহলে সেক্ষেত্রে বাংলাটা আমাদের প্রায়োরিটি পাবে। তাহলে পরীক্ষার আগে রিভিশনের জন্য লেকচার বুকের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ যে চার্ট গুলো আছে এগুলো দেখে নিবা সবাই। আমাদের একদম লেকচার বুকের শেষে কিছু চার্ট আছে না, চার্ট গুলো দেখে নিতে হবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? এরপর আমরা জাস্ট 15 মিনিটের মতো সময় নিব, 15 মিনিটের মতো সময় নিয়ে তফসিলার ইয়ে পড়াই ফেলবো। ওকে, রিক্যাপ আমি হচ্ছে, না টেকনোক্রেট মন্ত্রী, হ্যাঁ এমপিদের বাইরে, এটা তো এমপি ছাড়া হয়। তাহলে এবার হচ্ছে তফসিল। হোয়াট ইজ তফসিল? তাহলে তফসিল শব্দের অর্থ কি? তফসিল শব্দের অর্থ হচ্ছে আমার বিবরণ। ধরেন কোনো বিষয়ে আলোচনার পর আমরা অনেক সময় ব্র্যাকেটের মধ্যে লিখি না টিকা, যে এখানে বিস্তারিত দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে তফসিল। এরকম আমাদের সংবিধানে শানে নজুল 7টা তফসিল আছে সংবিধানের টোটাল। এইটা এইটা মনে রাখবেন, 7টা তফসিল, শুধু আর কিছু মনে রাখার দরকার নাই। আমাদের প্রথম তফসিল ছিল অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন, এটাই জাস্ট মাথায় রাখেন। দ্বিতীয় তফসিল ছিল রাষ্ট্রপতি নির্বাচন, এটা বিলুপ্ত হয়ে গেছে। তৃতীয় তফসিল হচ্ছে শপথ, আমাদের কে কিভাবে শপথ নিবে কার কাছে, এটা হচ্ছে তৃতীয় তফসিলে বলা আছে। এবং চতুর্থ তফসিল হচ্ছে আমাদের ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী, এটা হচ্ছে আমাদের চতুর্থ তফসিল।
এবার আসি হচ্ছে আমরা সংশোধনীতে। আর 15টা মিনিট একটু ধৈর্য ধরে থাকেন, শেষ হয়ে যাবে পড়া। তাহলে আমাদের সংবিধানে এখন পর্যন্ত কয়টা সংশোধনী হয়েছে গত ক্লাসে বলছিলাম? তাহলে 17টা। এখনো তফসিল 7টাই। তাহলে প্রথম সংশোধনী ছিল আমাদের মানবতা বিরোধী অপরাধীদের যারা আছে এদের বিচার নিশ্চিত করা, এটার জন্য করা হয়েছিল প্রথম সংশোধনীটা। দ্বিতীয় সংশোধনীর মধ্যে আমরা জরুরি অবস্থা জারির বিধানটা সংযুক্ত করছিলাম, যেটা তৃতীয় সংশোধনী। না, লাগবে না, 5, 6, 7 লাগবে না। সেখানে হচ্ছে মুজিবিন্দিরা সীমান্ত চুক্তির কথা বলা হয়েছিল এবং ভারতকে বেরুবাড়ি নামে একটা ছিটমহল স্থানান্তর করা হয়েছিল, হস্তান্তর করা হয়েছিল। এটা ছিল তৃতীয় সংশোধনী। না, ইয়ার লাগবে না। চতুর্থ সংশোধনীটা গুরুত্বপূর্ণ। এগুলো সবগুলোই কিন্তু আমাদের হয়েছে আমাদের প্রথম সংসদেই। তাহলে চতুর্থ সংশোধনী আমরা প্রথমবারের মতো কি দেখলাম? রাষ্ট্রপতিহারিত সরকার ব্যবস্থা আমাদের এখানে চলে আসছে। তবে এটা 1971 সালে ছিল। পরবর্তীতে আবার চতুর্থ সংশোধনীর মাধ্যমে আমাদের রাষ্ট্রপতিহারিত সরকার ব্যবস্থা প্রবর্তিত হয় এবং উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি হয়। আমরা এখানেই বাকশাল দেখতে পাই, একটা মাত্র জাতীয় দল, এবং বলা হয় ওটার মনোনয়ন ছাড়া কেউ সংসদ সদস্য পদে নির্বাচন করতে পারবে না। হ্যাঁ, এবং হচ্ছে আমরা কি দেখতে পাই, রাষ্ট্রপতিকে অপসারণ করতে হলে 3/4 সদস্যের সমর্থন লাগবে। তাহলে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে রাষ্ট্রপতিতে শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় কোন কততম সংশোধনীতে? এটা হচ্ছে চতুর্থ সংশোধনীতে। এখানে উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি করা হয়, এটা 75-এ হয়েছে। হ্যাঁ, তাহলে এই তিনটি ইনফরমেশনে আমরা মনে রাখবো 1975-এ। তাহলে আমার এই যে চতুর্থ সংশোধনী, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই 4টা সংশোধনী, এই 4টাই কিন্তু প্রথম সংসদ থাকা অবস্থাতেই হয়েছে। এই কারণে বলা হয় সব থেকে বেশি সংশোধনী আনা হয়েছে 1, 2, 3, 4, 4টা সংশোধনী আনা হয়েছে প্রথম সংসদে, 4বার। এরপর আমাদের পঞ্চম সংশোধনী, যেটাকে আদালত অবৈধ ঘোষণা করেছিল 2010 সালে। এটাতে কি কি ছিল? ইনডেমনিটি বিল। এটা কার সময় হয়েছে? এটা হচ্ছে মেজর জিয়ার সময়। এখানে ইনডেমনিটি পাস করা হয়েছে। ইনডেমনিটিটা কি ছিল? এটা হচ্ছে আমাদের 1975 থেকে 1979 পর্যন্ত জারিকৃত সকল আদেশ বৈধতা দান করা হয়েছে। আমরা ইনডেমনিটি অর্থ কি জানি? দায় মুক্তি জানি। তাহলে এই যে শেখ মুজিবকে হত্যা করা হলো সপরিবারে, এরপর এতগুলো আমাদের অভ্যুত্থান হইল, অভ্যুত্থানে অনেকজন নিহত হইল, হ্যাঁ, সবাইকে দায় মুক্তি দেওয়া হয়েছে এই পঞ্চম সংশোধনীতে। এখানে মোস্তাক সহ এটা শুরু করছিল ইনডেমনিটি দেওয়া, বাট পুরো সংশোধনী এটা হয়েছে মেজর জিয়ার আমলে, ইনডেমনিটি বিল। এবং এখানে আমাদের 4 মূলনীতির পরিবর্তন করা হয়, এটা জাস্ট আমরা মনে রাখবো। এখানে বাঙালি জাতীয়তাবাদের জায়গায় বাংলাদেশি জাতীয়তাবাদ এবং সবগুলোতে কিছুটা চেঞ্জ আনা হয়। তাহলে আমরা এখানে আবার বিচারপতি অপসারণের ক্ষমতাটা জুডিশিয়াল কাউন্সিলের কাছে ন্যস্ত করা হয়। এই জিনিসটা একটা ভালো কাজ ছিল। জুডিশিয়াল কাউন্সিল মানে হচ্ছে গিয়ে আপনার, আমার বিচারকরা যদি কোনো ভুল করে থাকে তাদেরকে সরানোর জন্য একটা কাউন্সিল আছে, যেখানে সমস্ত মেম্বার হচ্ছে বিচারপতিরাই। হ্যাঁ, প্রধান বিচারপতির সমন্বয়ে এরকম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়। কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে বিচারপতিদের, তখন তারা এটা তদন্ত করে এবং তদন্ত করা সাপেক্ষে তারা ওই বিচারপতিকে হয় দণ্ড দেয়, না হলে পদ থেকে অপসারণ করে। তাহলে এটা বলা হয় জুডিশিয়াল কাউন্সিল। এখন বিচারপতিদের কারা অপসারণ করবে এটা নিয়ে অনেক টানাপোড়েন চলছে আমাদের এখানে। কতক্ষণ ছিল জুডিশিয়াল কাউন্সিলের কাছে, কিছুদিন ছিল এমপিদের হাতে, আবার জুডিশিয়াল কাউন্সিল আবার এমপিদের হাতে, এখন আবার ফাইনালি আমরা গত বছরের শেষে দেখতে পেলাম জুডিশিয়াল কাউন্সিলের কাছে আবার গেছে।
এটা নিয়ে আমরা সামনে আরেকটু পড়বো, তখন আরো ক্লিয়ার হবে। তাহলে বোঝা গেছে আমাদের ইনডেমনিটি বিল, মূলনীতি পরিবর্তন সব হইছে পঞ্চম সংশোধনীতে। অষ্টম সংশোধনীতে আমরা রাষ্ট্রধর্ম ইসলাম সংযোজন দেখলাম। বেঙ্গলির পরিবর্তে বাংলা করা হয়েছে, ডাক্কার পরিবর্তে ঢাকা করা হয়েছে। অষ্টমে দেখলাম আমরা বিদেশি রাষ্ট্রের কাছ থেকে খেতাব গ্রহণের নিষেধাজ্ঞা। নিষেধ নিলেও কি করতে হবে? রাষ্ট্রপতির অনুমতি লাগবে, প্রেসিডেন্ট পারমিশন লাগবে, পারমিশন এরশাদের আমলে। আমরা দেখলাম কি এখানে সুপ্রিম কোর্টকে বিকেন্দ্রীকরণ করা হয়েছিল। আমরা এখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কোথায় দেখতে পাই? এটা আমরা দেখি শুধুমাত্র ঢাকার মধ্যে। এরশাদের আমলে এই অষ্টম সংশোধনীতে একটা ভালো কাজ করছিল। ভালো কাজ করছিল বলতে তারা বলছিল যে আমার উত্তরবঙ্গের কেউ যদি কোনো মামলা করতে চায় বাংলাদেশের এগেনস্টে ধরেন, তাহলে সে ঢাকা কেন আসবে? তার ওখানে আমি একটা বেঞ্চ দিই, ওখানে আমি একটা কোর্ট করি যে সুপ্রিম কোর্টের প্রতিনিধি হিসেবে কাজ করবে। এই সিস্টেমটা সে করছিল। যদিও পরবর্তীতে আমরা এটা দেখতে পাই এইটা হচ্ছে বাতিল হয়ে যায় এই সিস্টেমটা। দ্বাদশ সংশোধনী খুবই গুরুত্বপূর্ণ। দ্বাদশ সংশোধনীর মাধ্যমে ক্ষমতায় আসছিল খালেদা জিয়া। আমাদের 90-এ এরশাদ পতনের পর 1991 সালে আমাদের পঞ্চম সংসদের যাত্রা হয় এবং আমরা পঞ্চম সংসদে কি দেখতে পাই? সংসদীয় সরকার প্রতিষ্ঠিত হইল। এর আগে চতুর্থ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এগুলো কোর্টের ব্যাপার, সবগুলো আমি আগামীকাল পড়াবো। রাহানুমা এটার জন্য একটু ধৈর্য ধরে থাকতে হবে, ঠিক আছে? তখন ডিটেইল আসবে, এগুলো নিয়ে ডিটেইল আলাপ আছে কালকে। সবকিছু ক্লিয়ার করে দিব, জলবৎ তরলং, পানির মতো সব সহজ হয়ে যাবে। তাহলে আমার সংসদীয় সরকারের আগে আমার চতুর্থ থেকে দ্বাদশ, 75 থেকে 90 এ সময় কোন শাসিত সরকার ছিল? তানভীর কি মাথার উপর দিয়ে যাচ্ছে? বলতে হবে তো যে কি কষ্ট হচ্ছে, কি বুঝতেছেন না? এটা রাষ্ট্রপতি শাসিত সরকার। তাহলে আমার সংশোধনী মানে কি? সংশোধনী মানে হচ্ছে গিয়ে যে আমার সংবিধান তো সংশোধনযোগ্য। আমরা বিভিন্ন সময়ে দেখছি বিভিন্ন সংসদে বিভিন্ন কিছু সংশোধিত হয়েছে। হ্যাঁ, ওটাকেই বলা হচ্ছে সংশোধনী। আমাদের এখন পর্যন্ত 17টা সংশোধনী আছে। এখানে আমরা কি পড়তেছি? যেগুলো গুরুত্বপূর্ণ ওগুলো পড়তেছি। যেমন আমাদের দ্বাদশ সংশোধনীর মধ্যে আমরা কি দেখলাম? সংসদীয় সরকার প্রতিষ্ঠা হইল। এতদিন চলছে এর আগে রাষ্ট্রপতি শাসিত সরকার। এই জায়গায় আমার সংসদীয় সরকার প্রতিষ্ঠা করলো খালেদা জিয়া, এবং এটা হইল গণভোটের মাধ্যমে। গণভোটে। তাহলে আমার চতুর্থ থেকে দ্বাদশ, 75 থেকে 91 এই টাইমলাইনটার মধ্যে কি ছিল? পুরোপুরি আমার রাষ্ট্রপতি ব্যবস্থা চালু ছিল। ত্রয়োদশ সংশোধনী একটা জিনিস শুধু মনে রাখবো এখান থেকে, তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন হয়েছে এই ত্রয়োদশ সংশোধনীতে। পঞ্চদশ সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছে। তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন কততে হয়েছে? কততম সংশোধনীতে? এটা 13-তে। আর বাতিল হয়েছে 15-তে। খুব ইম্পর্টেন্ট। তত্ত্বাবধায়ক সরকার কি? আমার যখন নির্বাচন হবে তখন হচ্ছে আমার নির্বাচনের আগে 3 মাসের জন্য আমি একটা নতুন সরকার গঠন করব, যার মূল কাজ হবে সুষ্ঠুভাবে নির্বাচনটাকে সম্পন্ন করা। এটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। এই ব্যবস্থাটা প্রবর্তন হয়েছিল 1300 সংশোধনীতে। এরপর হচ্ছে আমার পঞ্চদশ সংশোধনীতে দেখলাম কি এগুলো বাতিল করা হইল না। এগুলো এখনো সংশোধন না, এরা প্রস্তাব দিছে। সবাই যখন মানবে, গেজেটেড হবে, আলোচনা হবে, তারপর সংশোধন হবে এগুলা। এখন আমাদের পঞ্চদশ সংশোধনীর
6টা বিধান বাতিল করা হয়েছে। পঞ্চদশ সংশোধনীতে টোটাল 55টা বিধান ছিল, এখানে হচ্ছে 6টা বিধান বাতিল করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আবার বহাল করা হয়েছে। গণভোটনের গণভোটের বিধান বহাল করা হয়েছে। 7-এর ক খ 44-এর 2 এগুলো বাতিল হয়েছে। বাকি যে বিধানগুলো আছে এগুলোর উপর জাতীয় সংসদের উপর ছেড়ে দিছে আদালত, বলছে যে তোমরা নির্বাচন করে যখন আসবা তোমরা এই ডিসিশন নিবা এগুলো নিয়ে কি করা যাবে কি করা যাবে না। গণভোট মানে হচ্ছে জনগণের ভোট, এটা হচ্ছে গণভোট। জনগণ যে ভোট দিচ্ছে যেটার ব্যাপারে সবার থেকে হ্যাঁ না ভোট নিছে ওই সময়, যে তুমি কি মনে করো সংসদীয় সরকার দরকার নাকি রাষ্ট্রপতিশাসিত দরকার, হ্যাঁ বা না, এটা হচ্ছে গণভোট। তাহলে আমার 6টা বিধান কিন্তু বাতিল করা হয়ে গেছে অলরেডি। ষোড়শ সংশোধনী এটাও বাতিল হয়েছে, তবে সব থেকে বেশি ভোট পড়ছিল ষোড়শ সংশোধনীতে। এখানের মধ্যে মূলত এটার বিষয় ছিল একটা জিনিস, হ্যাঁ এটা সুপ্রিম কোর্টের আদেশ বলে বাতিল হয়েছে। এখানে ব্যাপার ছিল শুধু একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিচারপতিদের যে অপসারণের ক্ষমতা এটা সংসদ হচ্ছে পাবে, এটার অধিকার সংসদের। এটা ছিল ষোড়শ সংশোধনীর কথা, এটা জাস্ট মনে রাখবেন। তাহলে এখন পর্যন্ত 4টা সংশোধনী আদালত কর্তৃক অবৈধ ঘোষিত হয়েছে। এই 4টা হচ্ছে পঞ্চম, সপ্তম, 13, 16, এই 4টাকে আদালত অবৈধ ঘোষণা করছে। সপ্তদশ সংশোধনী এখানে জাস্ট নারী আসনের মেয়াদগুলো বাড়াইছে 2044 সাল পর্যন্ত। আমরা এখন যে 50টা নারী আসনের কথা দেখি, 1972 সালে ছিল এটা 15টা, 15টা থেকে বাড়তে বাড়তে এখন 50টা নারী আসন হয়েছে। 7-এর ক খ এগুলো পড়াই নাই যেহেতু বাদ গেছে। না, পঞ্চদশকে অবৈধ ঘোষণা করে নাই, কিছু ধারা বাতিল করছে। এখানে মোট পঞ্চদশ সংশোধনীতে 55টা সংশোধনী হয়েছে, এই 55টার মধ্যে 6টাকে বাতিল বলছে তারা। এবার আসি, এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে সংসদীয় সরকার পদ্ধতি এটা বিলুপ্ত করা হয়েছিল কততে? চতুর্থতে। আবার পুনঃপ্রবর্তন করা হয়েছে কখন? দ্বাদশে। প্রস্তাবনায় মুক্তি সংগ্রাম, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, মানে মূলনীতির পরিবর্তনগুলা এগুলো আনা হয়েছিল পঞ্চমে, এটা হচ্ছে জিয়ার সময়। পঞ্চদশে এগুলো আবার পুনঃপ্রবর্তন করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে প্রত্যক্ষ ভোট, উপরাষ্ট্রপতি পদ, এই দুইটা ছিল চতুর্থতে, বিলুপ্ত করা হয়েছে দ্বাদশে। উপপ্রধানমন্ত্রী এই পদটা যুক্ত করা হয়েছিল পঞ্চম সংশোধনীতে, বাদ দেওয়া হয়েছে দ্বাদশে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, বিচারপতিদের অপসারণের ক্ষমতা, এটা পঞ্চমে যুক্ত করা হয়েছিল, পরে 16তে বাতিল গেছে, এখন আবার যুক্ত করা হয়েছে। আর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটা যুক্ত করা হয়েছিল 13তে, বাদ গেছে 15তে, এখন আবার হচ্ছে যুক্ত করছে। তাহলে সবচেয়ে বেশি সংশোধনী কোথায়? প্রথম সংসদে। সবচেয়ে বেশি ভোট পড়ছে কোথায়? ষোড়শে। রাষ্ট্রপতি ব্যবস্থা চালু ছিল চৌদ্দ থেকে দ্বাদশে। সংশোধন হয়নি সপ্তম এবং 11তম সংসদে, এদেরকে কোনোই, এই দুইটা সংসদে কোনো সংশোধনী হয় নাই। আর বিল পাশ হওয়ার পরই রাষ্ট্রপতির অনুমোদন পাইছে চতুর্থ সংশোধনী। গণভোট আমাদের হচ্ছে গিয়ে গণভোট হয়েছে, গণভোট দ্বারা আপনার হচ্ছে পঞ্চম সংশোধনী যেটা আছে এটা সমর্থিত হয়েছিল। হ্যাঁ, জান দিতে হবে, আদালত কর্তৃক অবৈধ হচ্ছে এই 4টা, পঞ্চম, সপ্তম, 13, 16, এবং পঞ্চদশ সংশোধনীর 6টা বিধান বাতিল করছে আদালত। তাহলে শপথ পড়ানোর আগে এটা লাস্ট জিনিস, আমরা একটু আপনাদের সংশোধনী সম্বন্ধে একটা কুইক রিক্যাপ করি প্রশ্নে প্রশ্নে। আমাদের রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থা বা বাকশাল এটা কত তদন্ত হয়েছে? কোন সংশোধনীতে? 4 নম্বরে। সব থেকে বেশি সংশোধনী আনা হয়েছে কত, কোন সংসদে? প্রথম সংসদে। আর যদি বলি কততম সংশোধনীতে সবচেয়ে বেশি সংশোধন ছিল? 55টা, এটা হচ্ছে পঞ্চদশে।
জাতীয় মূলনীতির পরিবর্তন, সংসদের যে মূলনীতি এগুলো পরিবর্তন করা হয়েছিল কততম সংশোধনীতে? এটা হচ্ছে পঞ্চমে। পঞ্চমে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন কততম সংশোধনীতে? আর বাতিল? গুড। সংসদীয় সরকার প্রতিষ্ঠা কততম সংশোধনীতে? এটা হচ্ছে দ্বাদশ সংশোধনীতে। ভেরি গুড। সবচেয়ে বেশি ভোট পড়ছে কততম সংশোধনীতে? 327-0। এটা হচ্ছে ষোড়শ সংশোধনীতে। এই জিনিসগুলোই জিজ্ঞেস করবে, এই জিনিসগুলোই পরীক্ষায় আসবে, এগুলো ঠান্ডা মাথায় দিতে পারলেই হয়ে যাবে। আর আমাদের যে নারী আসনের মেয়াদ, এটা কত সাল পর্যন্ত বহাল আছে? 2044 সাল পর্যন্ত। ভেরি গুড। এখন আমরা দেখি কে কাকে শপথ পড়ান। একজন শপথ নিয়ে জিজ্ঞেস করছিল যে ভাই কে কাকে শপথ পড়াচ্ছে। তাহলে আমাদের রাষ্ট্রপতি কাদেরকে শপথ পড়াবে? মিনিস্টারদের। প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, মিনিস্টারদের। আর হচ্ছে স্পিকার, ডেপুটি স্পিকার, আর চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, এদেরকে শপথ পড়াবে রাষ্ট্রপতি। ঠিক আছে? রাষ্ট্রপতি হচ্ছে মন্ত্রীদের, স্পিকারদের, চিফ জাস্টিসকে শপথ পড়াবে। প্রধান বিচারপতি কাদের শপথ পড়াবে? পিএসসির চেয়ারম্যানদের, পিএসসি যারা আছে তাদের। সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিদের, সুপ্রিম কোর্ট। অডিটর জেনারেল, মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক, নির্বাচন কমিশনারদের, এদের পড়াবে হচ্ছে প্রধান বিচারপতি শপথ। স্পিকার কাকে পড়াবে? রাষ্ট্রপতি এবং এমপিদের পড়াবে। প্রেসিডেন্ট প্লাস এমপি। তাহলে প্রেসিডেন্টকে শপথ কে পড়াই? প্রেসিডেন্টকে শপথ পড়াই কে? স্পিকার পড়াই। আর স্পিকারকে শপথ পড়াই কে? স্পিকারকে শপথ পড়াই কে? প্রেসিডেন্ট পড়ায়। তাহলে ভাইস ভার্সা, এ ওকে পড়াবে, ওকে পড়াবে, ভাইস ভার্সা। আমাদের মন্ত্রীদের শপথ পড়াই কে? মন্ত্রীদের প্রেসিডেন্ট পড়াই। ভেরি গুড। পিএসসির মেম্বারদের শপথ পড়াবে কে? চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। তাহলে এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। রাষ্ট্রপতি নিয়োগ দেয় হচ্ছে, আমরা এগুলো জানি অলরেডি, মন্ত্রীদের, বিচারপতিদের, তারপর নির্বাচন কমিশনারদের, এদের রাষ্ট্রপতি নিয়োগ দেয়। এছাড়া এদের সবগুলোকেই অ্যাটর্নি জেনারেল, রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, বিভিন্ন বাহিনীর প্রধান, তথ্য কমিশনার, জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, আইন কমিশনের চেয়ারম্যান, এদেরকে হচ্ছে রাষ্ট্রপতির। এটা ধর্মগ্রন্থের উপর হাত রাখে একটা বিশ্বাস থেকে যে আপনি ধর্মের নামে শপথ করছেন, এইসব থেকে। এখন আসি, আমাদের কিছু সাংবিধানিক পদ আছে, আপনি যেগুলোতে শপথ নিচ্ছেন, শপথ গ্রহণের মাধ্যমে পদ যেগুলো লাভ করতেছে, এগুলোকে বলা হয় সাংবিধানিক পদ, যেখানে শপথ ম্যান্ডেটরি। যারা শপথ নেয়, শপথ নেয়। এখন সাংবিধানিক পদ কয়টা? সাংবিধানিক পদ হচ্ছে 9টা। কোন 9টা? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যরা, স্পিকার, ডেপুটি স্পিকার, এমপি, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের সদস্য। এটা হচ্ছে আমার সাংবিধানিক পদ 9টা। তাহলে এরা কি নিচ্ছে? শপথ নিচ্ছে। তাহলে আপনারা কি বলতে পারবেন এমন কোন পদ আছে যেখানে আমরা ইম্পর্টেন্স দিয়ে পড়ছি কিন্তু তারা শপথ নেয় নাই? এরকম কি কাউকে চোখে পড়ছে? এদের মধ্যে নাই, শপথে পড়ি নাই। নেপাল অ্যাটর্নি জেনারেল, ইয়েস। তাহলে যারা সংবিধানের বিধি মোতাবেক সৃষ্ট কিন্তু শপথ গ্রহণ করে না,
এদেরকে বলা হচ্ছে সংবিধিবদ্ধ পদ। এরকম সংবিধিবদ্ধ পদ আছে দুইটা। এটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল এবং ন্যায়পাল। এরা শপথ নেয় না। তাহলে আমার সাংবিধানিক পদ হচ্ছে 9টা, সংবিধিবদ্ধ পদ দুইটা, অ্যাটর্নি জেনারেল এবং ন্যায়পাল। খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনার সাংবিধানিক প্রতিষ্ঠান কারা, যেগুলো সংবিধানের বিধি মোতাবেক পরিচালিত হয়, এগুলোকে বলা হয় সাংবিধানিক প্রতিষ্ঠান। এরকম প্রতিষ্ঠান আছে 7টা: নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহাহিসাব নিরীক্ষকের নিয়ন্ত্রকের কার্যালয় এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে 7টা। তাহলে আমার সাংবিধানিক পদ কয়টা লিখে ফেলেন তো। সাংবিধানিক পদ কয়টা আমার? 9টা। সংবিধিবদ্ধ পদ কয়টা? 2টা। আর সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে আমাদের 7টা। এখন প্রশ্ন হচ্ছে, আইন বিভাগ এটা সংবিধানের কততম ভাগ? এটা কোনটা দেখে বলেন তো, আইন বিভাগ? এটা হচ্ছে সংসদটাকে আমি আইন বিভাগ বলছি, পঞ্চম। ভেরি গুড। তাহলে আমার চতুর্থ ভাগ কোনটা সংবিধানের? চতুর্থ ভাগ কোনটা? নির্বাহী। ভেরি গুড। তাহলে এতটুক পর্যন্ত সংবিধানে ক্লাসে জিনিসগুলো বোঝা গেছে। এখন কঠিন লাগতেছে, জাস্ট ওকে করেন যে বোঝা গেছে কিনা, পরবর্তী যখন পড়বেন পারা যাবে কিনা। মনে থাকবে কেমনে? প্র্যাকটিস করতে করতে মনে থাকবে। আচ্ছা, সংশোধনী রিক্যাপ করতাম। আচ্ছা ঠিক আছে। সংশোধনীতে জাস্ট কি জিনিসপত্র কিছু মনে রাখবেন, এর বেশি রাখার প্রয়োজন নাই। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে চতুর্থ সংশোধনীটা, এখানে বাকশাল আসছে, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা আসছে, উপরাষ্ট্রপতি পদটা আসছে। 3টা জিনিস শেষ। চতুর্থ সংশোধনী এতটুকু শেষ। পঞ্চমে মূলনীতির পরিবর্তন আসছে। অষ্টমে রাষ্ট্রধর্ম ইসলাম সংযোজন হয়েছে। দ্বাদশে সংসদীয় সরকার প্রতিষ্ঠা হয়েছে। ত্রয়োদশ 13 তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন। আহ ফারহানা, এটা যদি মুখস্থ করতে পারেন ভালো, না হলে পারলে ভালো, পারলে ভালো, না হলে সমস্যা নাই। পঞ্চদশ, এখানে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে, সবচেয়ে বেশি সংশোধন হয়েছে। এবং পঞ্চদশ সংশোধনীর 6টা বিধান বাতিল করছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার বহাল করছে, গণভোটের বিধানটা বহাল করছে, 7-এর ক, খ, 44-এর 2 এই অনুচ্ছেদগুলো বাতিল করছে। এই 6টা। ষোড়শ সংশোধনীতে সবচেয়ে বেশি ভোট পড়ছে। পঞ্চদশে আমরা আসন বাড়াইছি, সপ্তদশে এগুলাই, এবং সাথে এইটা। তাহলে এখন আপনাদের কাছে প্রশ্ন, আমার বিচারকদের অপসারণের ক্ষমতা কার কাছে আছে? বিচারকদের অপসারণের ক্ষমতা কার কাছে আছে? হাই হাই রে, সংসদ যারা বলতেছে মাথা ফাটাই আমি দোফালা করে ফেলবো। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের। বিচারপতিদের অপসারণ সুপ্রিম, কারণ আদালত বাদ দিছে না এগুলোকে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে। আদালত তো ওদের হাতে আবার ফিরাই দিছে। এটা যাতে ভুল না হয়। ঠিক আছে। ওকে। তাহলে 2 ঘন্টা ক্লাস হয়েছে, বেশিক্ষণ নেই নাই।
আমি অনেক লং ক্লাস নিছি, মানে আপনারা হচ্ছে আমার কম ক্লাসই পাইছেন, আমি 3 ঘন্টাও ক্লাস নিছি পিটুয়েতে। হ্যাঁ, ছকটা পড়তে হবে। 3 ঘন্টা না, আসলে আমাদের যে ম্যারাথন ক্লাসগুলো হতো, আমরা 4-5 ঘন্টা 6 ঘন্টাও টানা ক্লাস নিছি। ইকবাল কোনটা প্রশ্ন করছো, আরেকবার করো তো ভাই, আরেকবার করো। আমি খেয়াল করি নাই, মিস হয়ে গেছে। চার্ট পিডিএফ, না এটা হচ্ছে ওই, এখানে দিনে কেন একসাথে, আমরা তো আপনাদের স্লাইডে তোমাদের যে অনুচ্ছেদগুলো আছে এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এগুলো দেখে নিলে হবে। জাস্ট বইয়ের মধ্যে আমরা একটা বক্সের মধ্যে একসাথে করেছি জাস্ট। হ্যাঁ হ্যাঁ, এখন তো আমাদের পার্লামেন্টারিয়ান গভর্নমেন্টই, আমাদের সংসদীয় সরকার ব্যবস্থা। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের থ্যাংক ইউ জানাতে হবে। না, বিচারপতি বিচারক ওর পার্থক্য না, একই জিনিস। হ্যাঁ, হালিয়া ছুটির দিন গ্লাস গরম পড়িব। কোন চারটা বাদ গেছে? আচ্ছা, এটা কি অবৈধ নাকি? ছয়টা যে বিধান বাতিল, ছয়টা যেগুলো বিধান বাতিল হয়েছে, এগুলা এই ছয়টা বিধান বাতিল। আচ্ছা, অবৈধ, অবৈধ হচ্ছে এগুলো আমি একসাথে এখানে এই যে 5, 7, 13, 16। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই লিখ নিতে পারবেন, ক্লাস শেষ। হ্যাঁ, ইরফান চিটাঙের, আমি সাতকাইন না, জামি আমি সাতকাইন না, খাস চিটাঙের। ও, জামি চুনদীর, চমৎকার। ইরফান বোয়ালখালী, বোয়ালখালী হচ্ছে আমার মামার বাড়ি। গ্রেট। শাকপুর আমার মামার বাড়ি। এলাকার মানুষজন পেয়ে যাচ্ছে তো। 49 বিসির জন্য পড়ানো হচ্ছে সামনের যে কোনো। হ্যাঁ, ম্যাক্সিমামই 80% ইমেল, জাস্ট কিছু জিনিস বাড়তি একটু পড়তে হবে। ও, এতে তো সিরাতুন নবী বিশাল বড় করে হয়। বিজ্ঞপ্তি প্রত্যাহারটা আমিও ক্লিয়ার না, কিভাবে পূরণ করলে টাইম কম লাগবে। পরে পরে পূরণ করতে হবে, এখানে হচ্ছে টাইম কমের কিছু না, প্রশ্ন পড়ে দাগানোটা খুব গুরুত্বপূর্ণ। এটা প্র্যাকটিস করতে হতেই হয়ে যাবে, এটা এটা ইয়ে কিছু না, উত্তর করতে পারবেন। ধরেন নিয়ম হচ্ছে গিয়ে, আমি যেগুলো 100% কনফার্ম, এগুলো হচ্ছে আমি আগে গোল্লা ভরাট করে ফেলবো। হ্যাঁ, এবং যেগুলো আমি দাগাচ্ছি না এগুলো সবগুলোতে আমি গোল্লা গোল্লা দিয়ে যাবেন প্রশ্নগুলোতে। মানে এটা মেইন পরীক্ষার কথা বলতেছি। প্রথমে 100% দাগাতে হয়, সেকেন্ডে কি করব, আমি আবার যে গোল্লাগুলো দিয়ে গেছিলাম ওগুলোতে আসবো, ওখানের মধ্যে দেখবো যে আমি 75% কনফার্ম কোনগুলা, তারপর আমি ওগুলো দাগাবো। ধরেন এখন যদি আপনার প্রথমবারেই আপনি 200-র মধ্যে ধরেন 100% কনফার্ম 130টা দাগানো হয়ে গেছে, তাহলে আমি আর বেশি রিস্ক নিব না, 75-25 আমি আর কয়েকটা দাগাবো। এখন এমন যদি হয় আমি প্রথমবারে হয়তো 70টা দাগাতে পারলাম 100% কনফার্ম হয়ে, তখন একটু বেশি রিস্ক নিতে হবে আবার। হ্যাঁ, তখন হচ্ছে গিয়ে আমি 75-25 কিছু 50-50 এটা দাগাবো। হ্যাঁ,